চড়চড় করে একটা বিচ্ছিরি রকমের শব্দ হচ্ছে। শব্দের উৎসের দিকে তাকিয়ে খালপাড়ে বসেছিল ভিগুরাম। বেশ অনেকক্ষণ ধরেই শব্দটা শোনা যাচ্ছিল। অনেক সময় খাসি কাটলে ধারালো খুর বসিয়ে তার চামড়াকে টানলে যেরকম চড়চড় করে শব্দ হয়, কিছুটা যেন সেই রকম শব্দ। কিন্তু শব্দটা কিসের? মিনিট চারেক শব্দটা হওয়ার পর এবার একটা অন্য রকমের আওয়াজ শোনা যাচ্ছে। কখনো মুরগির লেগ পিস খেয়েছ? নিজের দুপাটির দাঁত দিয়ে খাবল বসিয়ে নরম চামড়াটা উপরে তুলে নেওয়া হয়, তারপর হাড়ের সামনের নরম শাসালো অংশটা চুষে খেয়ে নেওয়া হয়, যেমন ঠিক সেই রকম একটা শব্দ। ভিগুরাম সকালবেলা পেট খালি করছিল। খালের ধারে আরাম করে বসে ঝটপট কাজ সেরে নিয়ে ছোট মগটা হাতে করে শব্দের উৎসের দিকে এগিয়ে গেল। তখন শরতের আগে বড় বড় ধান গাছে ভর্তি মাঠ। সেই ধান গাছের আড়ালে কিছু একটা হচ্ছে, তাই ধান গাছগুলো কেঁপে কেঁপে উঠছে। ভিগুরাম যত কাছে এগিয়ে গেল, চার পাঁচটা প্রাণী শূকরের মতো ধান গাছের মধ্যে গা আড়াল করে ছুটে গেল। যে একজন থেকে গেছে তার মুখ থেকে খোঁত খোঁত করে শব্দ আসতে লাগলো। ভিগুরাম যত কাছে এগোচ্ছে, চাষের প্রায় নরম মাটি কিছু একটা তরল জাতীয় জিনিসের সঙ্গে তার পায়ে মেখে মাটিতে পাটা দোলে যাচ্ছে। নিচের দিকে তাকিয়ে আঙুলে নিয়ে ঘষে বুঝল এ তো রক্ত। যত শব্দের উৎসের দিকে এগোচ্ছে, সরু নালির মতো একটা রক্তের স্রোত এগিয়ে আসছে। ভিগুরামের পা সেটা মাটির সাথে দোলতে দোলতে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পর ভিগুরাম একটু বেগ বাড়ালো। এবারে কি একটা নরম জিনিস, ছোট ছোট অমসৃণ টুকরো ওর পায়ের সাথে জড়িয়ে মাটির সঙ্গে তলা পাকিয়ে গেল। নিচের দিকে তাকাতে দেখল লাল রক্তমাখা মাংসের টুকরো। কিছুটা এগোতেই দেখতে পেল মানুষের চামড়ার মতো দেখতে একটু বড় আয়তনের ছাল। এবারে যখন একেবারেই উৎসের কাছে পৌঁছল, সেই শব্দের উৎস ভিগুরামকে জব্দ করে দিল। প্রায় বমি হয়ে হৃৎপিণ্ডটা মুখে উঠে আসবে। সামনে শরীর থেকে অর্ধেকেরও বেশি অংশ চামড়া আলাদা করে নেওয়া একটা মৃতদেহ পড়ে। তার পেটের অংশটা হিরণ্যকশিপুর মতো কাটা, অমসৃণভাবে ছেঁড়া পাকস্থলীর উপরের খাদ্যনালী আর শ্বাসনালী, আর হৃৎপিণ্ডটা দেহের মধ্যে নেই। পাঁজরের হাড়গুলো হাঁ হয়ে ভিগুরামের দিকে মুখ করে বেরিয়ে আছে। কোমর ও ঘাড়ের কাছে রক্তাক্ত। একটা তামাটে বাদামি বর্ণের যুবক পিছন ফিরে খোঁত খোঁত শব্দ করছে। বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে একটু এগিয়ে ভিগুরাম দেখল ডেড বডির শরীরের খাদ্যনালী শ্বাসনালী সমেত মুখের দুটো দাঁত কপাটি নিচের দিকে ঝুলছে। তার সাথে লেগে থাকা হৃৎপিণ্ডটা দু হাতে মুঠো করে ধরে যুবকটা চিবিয়ে খাচ্ছে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে। ভিগুরাম যখন বমি করল, তার আওয়াজ শুনে যুবকটি তার দিকে মুখ ঘোরালো। যুবক নয়, 14 বছর বয়স হবে, ক্লাস 9-এ পড়ে। নাক আর মুখটা রক্তে রাঙা হয়ে গেছে। সামনের ছেলেটার কেউ নয়, ভিগুরামের একমাত্র ছেলে অমল সোম। সকালবেলা টিউশন যাবে বলেছিল, কিন্তু মাঠে অমলের ক্রিয়াকর্ম জলজ্যান্ত মানুষকে মেরে তার মাংস খাওয়া অবস্থায় নিষ্পাপ চোখ এবং সে যে কিছু ভুল করেনি তার জেদ নিয়ে চোয়ালটা শক্ত করে তাকিয়েছিল নিজের বাবার দিকে। তাই দেখেই ভিগুরামের মাংস পেশিতে খিঁচ ধরে মুখ থেকে সাদা গ্যাঁজানি বের হতে লাগলো। পালিয়ে যাওয়া সেই 4টি প্রাণী আসলে অমলের 4 বন্ধু। সকালবেলা টিউশন যাওয়ার নাম করে গ্রামের দুধ ডেলিভারি ভবেশ জানাকে মাঠের মধ্যে ভুলিয়ে এনে ভোঁতা পাথরের এক ঘায়ে শুইয়ে দেয়। ধান কাটার দা নিয়ে এসে দক্ষতা না থাকলেও মোটামুটি ডেড বডি ডিসেক্ট করার নিয়মের মতোই সঠিক জায়গায় চামড়াগুলোকে কেটে শরীরের নিচের স্তর থেকে চামড়া তুলে তুলে আলাদা করে নেয়। এই চামড়া তোলারই চটচট করে আওয়াজ হচ্ছিল। পরে সবাই, অমল সমেত বাকি 4 বন্ধু স্বীকার করে। মাইনার হওয়াতে কিছুদিন হোমে পাঠানো হয়, তারপর ম্যাজিস্ট্রেট কোর্ট, তারপর বাকি সমস্ত অসুস্থ মানুষ কীটের মতো তাদেরকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হয়। সেখানেও তাদের নরখাদকের ধর্ম চাপা থাকে না। অবশেষে নিউরোসাইকোলজিক্যাল থেরাপির অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু প্রশ্ন হলো, মাত্র 14 বছরের এইটুকু ক্লাস 9-এ পড়া ছেলেদের মধ্যে এমন বিকৃত স্নায়বিক প্রতিক্রিয়া কিভাবে এলো? এই বিকৃত মানসিকতা জিনগত কারণের জন্য নাকি মগজ ধোলাইয়ের জন্য? এই নরখাদক গোষ্ঠী নিজেরাই স্বীকার করলো আগের বছর থেকে স্কুল ছুটির পর দেরি করে খেলার মাঠে যেত। মাঠের ওপাশে দেবাশিস জেঠুদের বাঁশবাগানে ওরা ফোনে ভিডিও দেখত। ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবল ডেড বডি ডিসেক্ট করার ভিডিও দেখত, মাঝে মাঝে সার্জারির ভিডিও দেখত। ওরা কিন্তু জানতো না ওরা ডিসেকশনের ভিডিও দেখছে।
ওদের ইন্টেনশন ছিল মূলত মানুষের শরীরের চামড়া তোলা এবং তার নিচে যে রক্তে মাংসে অঙ্গ এবং রক্তের নালি কিলবিল করছে সেগুলো দেখার। কয়েকটা মাস শুধু ভিডিও দেখেই কেটে গেল। তারপরে ইচ্ছে হলো স্পর্শ করার, মানুষের চামড়াতে নয়, আরো গভীরে স্পর্শ করতে ইচ্ছে হলো। ইচ্ছে হয়েছিল যদি যদি একটু হৃৎপিণ্ডটা কাঁচা অবস্থায় হাতে ধরা যায়, বা একটু যদি যকৃৎ কিংবা পাকস্থলীটাকে হাতে ধরে টেপা যায়। কিছুতেই শান্তি না মেলাতে অমল বরুণদার কসাইখানার দোকান থেকে ফেলে দেওয়া মোরগের মাথা নিয়ে এসে তার বিছানার নিচে কাঁচের জারে জমিয়ে রাখত। সপ্তাহে প্রতিদিন ন্যূনতম আধ ঘন্টা সেই কাটা মাথাগুলোর ছোট ছোট চুলগুলো ধরে টানত। যে বয়সে ছেলেরা পাবজি কিংবা মাঠের ফুটবলে বাজিমাত করে, সেই বয়সে কাটা মোরগের মাথার লোম টেনে তাকে খেলনা হিসেবে ব্যবহার করত অমল। পরবর্তীকালে এই ভিডিও দেখার পর তারা ডার্ক ওয়েবসাইটের সন্ধান পায়। সেখানে জ্যান্ত মানুষকে সুইসাইড স্পট কিংবা কিলিং স্পটে দেখে তাদের পেটের আনন্দ বুকের ওপর উঠে আসে। আশ্চর্যের বিষয় এই ভিডিও দেখার পরে তাদের 5 জনের বিভিন্ন রকম অনুভূতি জেগে উঠত। 14 বছরের বয়সের ছেলেদের যৌন অনুভূতি জাগা অস্বাভাবিক নয়, কিন্তু মৃতদেহকে কাটাছেঁড়া করতে দেখে কখনো তাদের যৌন খিদে, কখনো খুব খাবারের খিদে, আবার কখনো খুব হাসি পেত। কখনো আবার তারা নিজেদের মনে ভাট বকত। সোজা কথা, মস্তিষ্কের লিম্বিক লোব যে সমস্ত অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করে, সেই প্রত্যেকটা অনুভূতির যে কোনো একটা জেগে উঠত। একদিন এতটাই খিদে বেড়ে গিয়েছিল যে তারা ঠিক করে প্রত্যেক দিন ভোরবেলা টিউশন যাওয়ার রাস্তা দিয়ে ভবেশ জানা দুধের বালতি নিয়ে যায়। তাকেই প্রথম ভিকটিম বানায়, আর প্রথমবারেই ধরা পড়ে। নমস্কার, আমি এবং গপ্প চ্যানেল থেকে সৌভিক। আজ আপনাদের শোনাবো লেখক অনিমেষ গিরির কলমে একটি ভয়ঙ্কর সাইকো থ্রিলার গল্প, ডিমেনশিয়া। তবে গল্প শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ। গল্পটি শোনার পর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য লেখক অনিমেষ গিরিকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের গল্পের গল্প পাঠে এবং প্রধান চরিত্রে মৈনাক, গল্পের আংশিক গল্প পাঠে প্রীতম। তবে আর বেশি কাল বিলম্ব না করে শুরু করছি আজকের বিশেষ নিবেদন, লেখক অনিমেষ গিরির কলমে একটি ভয়ঙ্কর সাইকো থ্রিলার গল্প, ডিমেনশিয়া। এতক্ষণ ধরে কথাগুলো বলে থামল মনোজিৎ। সোফায় বসে অর্ধেক কফিটা প্রায় শেষ করছে। উল্টো দিকের সোফাতে বসে আছে অনিকেত। মনোজিৎ আর অনিকেত একসাথে পিজি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ছে। প্রায় 5-6 মাস পর হঠাৎ 2 দিন আগেই মনোজিৎ ফোন করে বলে অনিকেতকে তার গ্রামের বাড়ির ফার্ম হাউসে আসতে। তার গ্রামের বাড়ির এই ফার্ম হাউসের এই দিকটা ঝাউ আর পাবলা গাছের জঙ্গলে ভর্তি। লোকজন খুব একটা আসে না, কারণ আগে এখানে শ্মশান ছিল। তারপর একটা ইট ভাটা গড়ে ওঠে। ব্যবসা ভালো না জমাতে সেটাকে ফেলে রেখে মালিক হাত পা গুটিয়ে নেয়। সেই ইট ভাটাটাকে মদের ভাটিখানাতে রূপান্তরিত করে বেশ কিছু বদমাস ছোকরারা। তারপর মনোজিৎ নিজের দায়িত্ব নিয়ে বানিয়ে ফেলেছে নিজের সময় কাটানোর বাড়ি। সঙ্গে সঙ্গে তার ফরেনসিক বিভাগ নিয়ে গবেষণা করার একটা মোক্ষম জায়গা। চোখে আঙুলটা ঘষে চশমাটা পরে নেয় অনিকেত। তারপর বলল, তুই আমাকে গল্প শোনানোর জন্য ডাকলি? তুই যে বললি তোর জন্মদিন, 5 মাস কোনো খবর নেই। এটা কি সত্যি ঘটনা নাকি কোনো কাহিনী? এটা আমারই প্রথম এবং খুব ইউনিক কেস, যার নাম দিয়েছি পঞ্চভূত কেস। মানে তুই যে বললি তুই ফরেনসিক নিয়ে সুপার স্পেশালিটি করবি, এখন সাইকোলজির কেস শোনাচ্ছিস কেন? হ্যাঁ, ফরেনসিক নিয়ে পড়ার পর নিউরোসাইকোলজি নিয়েও পড়াশোনা করি। তারপর রিহ্যাবিলিটেশন সেন্টার থেকে এই পেশেন্টের খোঁজ পাই। বাইরে তখন মেঘ ডাকার কাজ শেষ।
তাই বৃষ্টি ঝমঝম করে শুরু হয়েছে। এমন বিকৃত ঘটনা শুনে অনেকেদের বুকের ভেতরটা গম গম করে উঠল যেন। আমাদের চোখের সামনে দেখা এই রঙিন পৃথিবীটা পুরনো দিনের সাদা কালো সিনেমার মতন হয়ে গিয়েছে। একদিকে মানুষের চরিত্রগুলো সাদা, অপরদিকে মানুষগুলো সত্যিই যেন কালো, সত্যিই যেন তারা শয়তানের দূত। নিজের 4 চাকাটা নিয়ে আজ সকালবেলা বাঘাযতীন থেকে বেরিয়েছিল অনেকে। এখন তো এনআরএস মেডিকেল কলেজে অর্থোপেডিক ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সে। 5 মাস পর তার পুরনো বন্ধু মনোজিতের ফোনে জন্মদিনের আমন্ত্রণের তলব করায় 7-5 না ভেবে একেবারে চলে এসেছে। অনিকেত, তুই জানিস এই রোগটার নাম কি? ভাই, যখন সাইকোলজি এমবিবিএসে ছিলাম তখন পড়েছিলাম, এখন কিছুই মাথায় নেই আর। হাড় ঠোকাঠুকি নিয়ে আমার জীবন এখন। প্রাইভেট চেম্বারও খুলেছিস নিশ্চয়ই? শুধুই প্রাইভেট চেম্বার নয় রে, এক্সরে মেশিনের সেট বসিয়েছি ঘরে। বাঘাযতীনের কাছেই তো থাকি। তার মানে হাসপাতালে আর ঘরে দুদিক থেকেই লক্ষ্মীকে গোছাচ্ছ বাবু। রাত্রে কি খাবি? বিরিয়ানি, গ্রিন চিকেন, না মাটন আর বাসমতি চালের ভাত? আরে আগে তোর জন্মদিনের কেকটা কাটি। এখন না, একটু অন্যভাবে কাটা হবে জন্মদিনের কেক। রাত 12টা হোক। মানে আজকে তোর জন্মদিন নয়? কারেক্ট মাই মিস্টেক। আসলে জন্মদিনটা আগামীকাল রাত 12টায় উদযাপন করব বলে তোমাকে ডেকেছি। আমাদের ব্যাচের আর কাউকে ডাকিসনি? না রে ভাই, যোগাযোগ নেই। তোর সাথে 5 মাস যদিও কথা বলিনি, কিন্তু তার আগে তো রেগুলার কথা হতো। তারপর নিউরোসাইকোলজির ব্যাপারে আগ্রহটা বেশ বেড়ে উঠেছিল। মানে সাইকোলজি জিনিসটা না ভাই পুরো আমাকে খেয়ে নিচ্ছে চিবিয়ে। তুই একবার ভেবে দেখিস তো, যে শরীর নিয়ে আমরা বেঁচে আছি তাকে মূলত নিয়ন্ত্রণ করছে আমাদের মাথা। মানুষের এই 13 কেজির মাথাটা 13,000 রকমের চিন্তা করতে পারে। এ যদি চায় কখনো পুরুষ মানুষকেও ভাবিয়ে দিতে পারে যে সে মেয়ে, আবার মেয়ে মানুষকেও ভাবতে বাধ্য করে যে সে ছেলে। খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট। মোদ্দা কথায় আসি, এই রোগটার নাম সম্পর্কে তুই জানিস? যে কেসটা নিয়ে আমি তোকে ব্যাখ্যা দিলাম। আরে বললাম না, পড়েছিলাম কিন্তু ভুলে গেছি। এই রোগের নাম হলো ভয়েউরিস্টিক অ্যান্ড স্যাডিস্টিক ডিসঅর্ডার, এক প্রকার ভয়েউরিজম। 1900 সালে অ্যালবার্ট ফিশ নামে এক সিরিয়াল কিলার, তারও এই সমস্যাটা হয়েছিল। জগৎ কাঁপানো এক ক্রিমিনাল। এর কি কোনো ট্রিটমেন্ট নেই? ভ্রুটা কুঁচকে মনোজিতের চোখের দিকে তাকিয়ে অনিকেত কথাটা বলল। আছে তো, সেটা হলো একটা ওষুধ, অ্যান্টি অ্যান্ড্রোজেন ওষুধ বা মেডিকেশন। যেমন ধর মেড্রক্সিপ্রোজেস্টেশন কিংবা সিবিটি করলেও হবে। সেকেন্ডের মধ্যে মুন্ডু আর ধড় আলাদা হয়ে গেল। কসাইখানার দিবাকর শ্বাসমল জাত জল্লাদ, শরীর 6 ফুট, গোঁফ 6 ইঞ্চি। খাঁড়ার এক ঘায়ে দুর্গাপুজোর সময় মন্দিরের চাতালে হাঁড়িকাঠের উপর মুখুজ্জেদের বড় ছাগলটার মুন্ডু আলাদা করে দিল। কিছু অন্ধ বুদ্ধিজীবী নাক সিঁটকে নিল, কিন্তু সেই ভিড়ের মাঝখানে 8-9 বছরের একটা ছেলে প্রায় লাফিয়ে চাতালে এসে পড়ল। দেখলে মনে হবে যেন 4 পেয়ে কুকুর বা নেকড়ে। মুন্ডু কেটে নেওয়ার পর কলকলিয়ে রক্ত বেরিয়ে আসা ধড়ের যে অংশটা, সেই কাঁচা মাংসে খাবল বসালো 8-9 বছরের ছেলেটা। মামার বাড়ির এলাকার গ্রামবাসীরা সবাই মিলে তাকে জোর জবরদস্তি করে সেখান থেকে সরিয়ে আনার চেষ্টা করলেও একটা বড় মাংসের টুকরো তার মুখে 2টো দাঁতের ফাঁকে আটকে গেল এবং যথারীতি সেটা সে চেবাতে শুরু করলো। যেই না কসাইখানার ওস্তাদ দিবাকর খাঁড়ার ভয় দেখিয়ে হাত দিয়ে মাংসটা টানতে গেল, চোখের সামনে দিবাকরের আঙুল দিল কামড়ে। একটু আগে ডান হাতের যে আঙুলগুলো শক্ত করে মুঠো করে ধরেছিল খাঁড়ার হাতল, সেই ডান হাতের কাটা তর্জনীটা গড়াগড়ি খাচ্ছে রক্তাক্ত চাতালে। গ্রামবাসীরা যতই টানাটানি করুক, হামাগুড়ি দেওয়ার মতো এদিক সেদিক ছুটতে লাগলো 8-9 বছরের ছেলেটা। পরে সবাই মিলে যখন তাকে জোট করে ধরল, কেউ কোনো মতে তার ভাঁজ করা পা ও ভাঁজ করা হাত এবং খিঁচে বাঁকানো কোমর কোনো কিছুই সোজা করতে পারল না। যেন মনে হলো জাত ধনুকবিদের ধনুকের ছাল, একদম টান টান। অনেকক্ষণ পরে যখন ছেলেটা জ্ঞান হারালো, মোটা কাছি দড়িতে বেঁধে তাকে নিয়ে যাওয়া হলো বাড়িতে। মাস কয়েক আগে সেই ছেলেটাকে তার মা নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে। ডাক্তার প্রতিমের পেট টিপে জিজ্ঞাসা করলো কোনখানে ব্যথা লাগছে। বেশ কয়েক মাস ছেলে প্রচণ্ড বমি করছিল, মাঝে মাঝে বলতো পেটে প্রচণ্ড ব্যথা। ডাক্তারবাবু চোখের চশমাটা আরেকটু টেনে নিয়ে খসখস করে প্রেসক্রিপশনে লিখে মায়ের দিকে তাকিয়ে বলল, একটু জটিল ফুড পয়জনিং হয়েছে, কদিন সেদ্ধ খাবার দেবেন, আর গরম জল খাওয়ানোর চেষ্টা করুন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে। আবার পরের মাসে আসবেন,
মনে করে যে টেস্টগুলো দিয়েছে করিয়ে নেবেন। প্রথমটা কেউ বুঝতে পারেনি ওটা আসলে ফুড পয়জনিং নয়। রাত যখন 2টো, মায়ের ঘুম যখন চরম গভীরে, প্রতিম তখন ঘুম থেকে উঠে পড়ত। বলা যেতে পারে শিকারী প্রাণীদের মতো সন্ধে নামার কিছুক্ষণ পরেই প্রতিম বিছানায় চলে যেত। গভীর রাতে প্রতিম ঘুম থেকে উঠে পড়ত। তার পাড়ার দক্ষিণ দিকে একটা নদীর খাল ছিল। সে জায়গাটা ভাগার মতো। কসাইখানা দোকানের মাংস, গরু ছাগল মরে গেলে তাদের ডেড বডি ফেলে দিয়ে আসা হতো। প্রতিম রাতে সেইগুলো খেতে যেত। সব সময় নয়, কাঁচা মাংস সামনে দেখতে পেলে আর এই রাত্রি 2টোর সময় হলে ওর চরিত্রটা মানুষ থেকে নেকড়েতে রূপান্তরিত হতো। ও তখন নিজেকে নেকড়ে বলেই বিশ্বাস করত। বার দুয়েক গভীর রাতে তার মাকেও সে কামড়েছে, কিন্তু মায়ের ঘুম খুব ঘন। পরের দিন যখন ঘুম থেকে উঠে স্নান করার সময় তার মা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াত, তখন খেয়াল করত ব্লাউজের হাতলের কাছে কাঁধের উপর একটা অচেনা দাগ। দাঁতের দাগ নয়, দেখলে বোঝাই যায় কামড়ের দাগ, কিন্তু কোন প্রাণীর দাঁত সেই সম্পর্কে জানত না, জানার ইচ্ছাও প্রকাশ করেনি। এভাবে ভাগাড়ের খাবার খেয়ে প্রতিমের পেটে হলো ফুড পয়জনিং। ছোটবেলার বাচ্চা প্রতিম মাঝে মাঝে মায়ের স্তনদেশ কামড়ে ধরত, সেখানেও থেকে যেত দাঁতের দাগ। কিন্তু সবার ফাঁকে বছরের পর বছর প্রতিমের মধ্যে একটা অদ্ভুত বৈশিষ্ট্য দাঁড়ায়। সে রুমের মধ্যে প্রায়ই হামাগুড়ি দিয়ে হাঁটত। ছোটবেলায় জিনিসটা ঠিকঠাক ছিল, 2-3 বছর গড়াতে সবাই ভাবল ছেলের কি ঠিকমতো উন্নতি হচ্ছে না, প্রেগনেন্ট অবস্থায় মায়ের কি ট্রিটমেন্ট ভালো হয়নি। পেডিয়াট্রিক ডাক্তার দেখানো হলো, রিপোর্টে হাড় এবং শরীরের পুষ্টি সবকিছুই ঠিকঠাক। ছেলের এগুলো মন গড়া বদমাশি ভেবে মা ছেলেকে ডাকত ভিক্ষু বলে। একদিন যখন বাড়িতে কেউ ছিল না, শুধু দাদু ছিল, দাদু স্বাদ করে আচার খাচ্ছিল। অ্যাসিডের চক্করে বৌমা খেতে দেয় না, তখন দাদু তাকে আচার খেতে ডাকলো। মাকে বলা তো দূরের কথা, আবার চার পেয়ে প্রাণীর মতো চেহারা নিয়ে হামাগুড়ি দিয়ে সামনে এগিয়ে গেল। 2টো হাত উঁচু করে লাফিয়ে দাদুর হাতে আচার শুদ্ধ আঙুলে দিল কামড়ে। দাদু পাশে থাকা টর্চ লাইটটা দিয়ে প্রতিমের মাথায় মারল একটা পাল্ট, সঙ্গে সঙ্গে দাঁতের জোর ছেড়ে দিল। সেদিনও কেউ গুরুত্ব দেয়নি, ভেবেছিল বাচ্চার ছেলে মানুষই। আর ওদিকে ছেলে মানুষই করে চুরি করে যে দাদু আচার খাচ্ছিল, সেও ভয়ে কোনোদিন আচারের চারে হাত দেয়নি। এতক্ষণ এই দ্বিতীয় ঘটনার ব্যাখ্যা দেওয়ার পর একটু ওয়াইন গ্লাসটা এগিয়ে দিল মনোজিৎ। তুই জানিস ভিক্ষু কথার অর্থ কি? এইটুকু জানি ভাই, এটার মানে হলো নেকড়ে। এক্স্যাক্টলি তাই। আমার সুপার স্পেশালিটি ইন্টার্নশিপে দেখা হয়েছিল এই প্রতিমের সঙ্গে। ওর যে সমস্যা সেটার নাম হলো ক্লিনিক্যাল লিসেনথ্রপি। এই মানসিক সমস্যায় একজন মনে করে সে মাঝে মাঝে মানুষ থেকে কোনো প্রাণীতে পরিণত হয়, সেটা চতুষ্পদী প্রাণী। আর সেই প্রাণীগুলো নেকড়ে বা শেয়াল হতে পারে, কিন্তু বেশিরভাগ রোগীর ক্ষেত্রে দেখা গেছে তারা নেকড়ের মতোই আচরণটা করে। এরকম 9 করে 3টে পেশেন্টের সঙ্গে আমার পরিচয়। এদের কোনো মেডিসিনাল ট্রিটমেন্ট তো হয় না, সিবিটি মেন্টাল থেরাপির মাধ্যমে এদের ঠিক করতে হয়। বেশ ইন্টারেস্টিং। কিন্তু অর্থোপেডিকে তাহলে আমি এতদিন কি হামরি করে নিলাম? তুই তো বিয়ে না করে আলাদাই অভিজ্ঞতার জীবন কাটাচ্ছিস ভাই। ভালো ভালো। তা আজকে কি শুধু এভাবেই 12টা পর্যন্ত কাটাবি নাকি? কথাটা বলে ঘড়ির দিকে তাকায় অনিকেত। মাত্র 7:30 বাজে, এখনো অনেক বাকি। তোকে বিরক্ত করে শুধু কেস শোনাবো না, তোকে আমি স্যাম্পলও দেখাবো। মানে জ্যান্ত পেশেন্ট? না রে বাবা, ফটোগ্রাফি স্যাম্পল। এটা আপনি কি করেছেন মিস মাধবী? গাড়ির অ্যাক্সিডেন্ট হলো নাকি স্কুটি থেকে পড়ে গেছেন? ঘা দিকে তো মনে হচ্ছে ঘষে গেছে। শুধু ঘষে যায়নি, আপনার ডান হাতের আলনার হাড়টাও বেরিয়ে এসেছে। চেম্বারের ডাক্তারবাবুর কথা শুনে মাধবী কিছুক্ষণ চুপ করে থাকলো। তার গালটা তখন ফুলে আছে, কপাল থেকে শুধু ঘাম ঝরছে, চোখ দুটো লাল, আর শরীরে অসম্ভবভাবে কাঁপুনি হচ্ছে। কিছু ঘন্টা আগে হয়ে যাওয়া এক ঘটনার কথা সে মনে করতে লাগলো। আপনারা সবাই বাইরে বসুন, আমাদের এইচওডি স্যার একটু পরেই আসবেন। উনি এলেই ইন্টারভিউ শুরু হবে। বার্মা টেক্সটাইল ও ফ্যাশন কোম্পানির সিলেকশন গ্রুপের এইচওডি দিব্যেন্দু প্রামাণিক। তার কোম্পানির কলিগ সৌমেন্দু মাধবীর ছোটবেলার বন্ধু। সৌমেন্দুর সুপারিশে মাধবী ইন্টারভিউটা দিতে আসে। মাধবী বসে আছে বড় কোম্পানির এসি ঘরের স্টাফদের সিলেকশন অফিসে। পরিপাটি করে পোশাক পরে এসেছে, অনেকেই তখন তাকে দেখছে। ব্লাউজের সঙ্গে শাড়ির যে জায়গাটা সেফটি পিন দিয়ে গোঁজা রয়েছে বারবার খুলছে। ওইখানে শাড়ির প্রত্যেকটা ভাঁজ আবার একবার তৈরি করছে, তারপর সবগুলো ভাঁজ একসাথে জুড়ে সেফটি পিনে লাগাচ্ছে। প্রায় 10 বার মতো করলো।
তার পাশে বসে থাকা অন্য একজন মহিলা এতবার ঘটনাটা করতে দেখে হেসে উঠল। তার হাসিতে সঙ্গে সঙ্গে মাধবী ঘামতে শুরু করলো। একটু পরে একজন স্টাফ এসে ডাকলো, মাধবী সামন্ত, হ্যাঁ আপনি আসুন, বস আপনাকে ডাকছে। একটু নার্ভাস হয়ে বসের ঘরে ঢুকে পড়ল মাধবী। প্রথমেই তাকে বস একটা ছোট্ট কাপড়ের থান দিয়ে বলল, মিনিট দুয়েকের মধ্যে এই কাপড়ের থানটাতে এই কোম্পানির লোগোর ছবিটা ওই সেলাই মেশিন ব্যবহার করে তৈরি করতে। ঘামতে ঘামতে নার্ভাস মাধবী কোনো মতে কাজটা কমপ্লিট করলো। তারপর বসকে তার করা স্যাম্পলটা দিল। এদিক সেদিক থেকে বারবার জিনিসটা দেখে কপালে একটা অতৃপ্তির ভাঁজ তৈরি করে শটান বলে ফেললো যে তার কোনোই বাঁকা নাকি, লোগোটা বেঁকে গেছে ইত্যাদি ইত্যাদি। বসের কথার মাঝখানেই হঠাৎ অফিসের কারেন্ট চলে গেল। এমার্জেন্সি জেনারেটর যতক্ষণে চালানো শুরু হলো ততক্ষণে প্রায় ঘামে চপচপে মাধবী। সে চেয়ার থেকে উঠে সোজা ছুটে চলে গেল লেডিস টয়লেটে। অন্ধকারে মাধবী চেয়ার থেকে যে উঠে চলে গেল, দরজাটাকে খোলা রেখেই যে বেরিয়ে গেল, সেটা বস বুঝতে পেরেছে। ইন্টারভিউয়ার হওয়ার অভিজ্ঞতায় এগুলো প্রথম নয়, তিনি অতটা গ্রাহ্য করলেন না। মাধবী বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে কোমরের উপর বসে পড়ল। তারপর কিছুক্ষণ ঘামতে থাকলো। তারপর তার গলার চামড়াটা কেমন কাঁপতে লাগলো। নিজের দুটো হাতের কনুইয়ের দিকে সে তাকালো। কনুইয়ের কাছে কুঁচকে যাওয়া চামড়াটা দেখে একটু বিরক্ত হলো। তার মধ্যে ডান হাতের কনুইটা তো ছোটবেলায় একবার সে আগুনে পুড়িয়েছিল। তখন থেকে ওই জায়গার চামড়াটা কেমন একটা বিচ্ছিরি রূপ নিয়েছে। কোনো কাজ ভালো মতো না হলে মাধবীর এটাই মনে হয় আগুনই ওর হাতের প্রতিভাকে গিলে খেয়েছে। কনুইটাকে নিয়ে বাথরুমের দেওয়ালে সজোরে ধাক্কা কষালো। তারপর সিমেন্টের দেওয়ালে ঘষতে ঘষতে গোটা বাথরুমের দেওয়াল লাল রক্তে ভরে গেল। ওদিকে সৌমেন্দু সবাইকে জিজ্ঞাসা করছে। কেউ একজন তাকে বলে মাধবী লেডিস টয়লেটের দিকে গেছে। লেডিস টয়লেটে গিয়ে সৌমেন্দু বাথরুম থেকে গোঙানির শব্দ শোনে। তারপর দরজা ভেঙে তাকে নিয়ে আসে ডাক্তারের কাছে। এটা মাধবীর সঙ্গে প্রথম নয়, কিন্তু মাধবীর সঙ্গে এটা কত নম্বর সেটা গোনাও মুশকিল। ছোটবেলা থেকে মাধবী যখন স্কুল বেরোতো, আয়নার সামনে কতবার দাঁড়িয়ে মাথার টিপ ঠিক করতো তার হিসেব করা যাবে না। এই করে করে প্রায় স্কুলে লেট হতো। স্কুলে পৌঁছে মাস্টারের কাছে বকুনি খাওয়ার পর যতই সে হাতের লেখা ভালো করার চেষ্টা করুক, ভালো আর হতো না। তার প্রাথমিক ধারণা হয়েছিল যে শার্পনারে সে তার পেন্সিলটা কাটে, হয়তো পেন্সিলটা ঠিকমতো কাটা হয়ে ওঠে না। প্রত্যেকদিন স্কুলে এইরকম করে 2 থেকে 3টে পেন্সিল শুধু কেটে কেটেই নষ্ট করে দিত, যাতে পেন্সিলের সামনের মুখটা সঠিক শঙ্কুর আকার ধারণ করে। মাধবী এটাই বোঝার চেষ্টা করত না যে সমস্যা তার প্র্যাকটিসের মধ্যে, পেন্সিলের মধ্যে নেই। হঠাৎ একদিন স্কুলে বেঞ্চের তলায় মাধবী ঢুকে পড়েছিল। মাস্টার মশাই, বন্ধুরা, বান্ধবীরা জিজ্ঞেস করাতে সে বলল, আমার ভয় লাগছে। ওই পেন্সিলটা আমায় ভয় দেখায়। ও কেমন একটা বিচ্ছিরি ধরনের পেন্সিল। আমার আঙুলগুলোকে জড়িয়ে ধরে নিয়ন্ত্রণ করে। আমি পেন্সিলের কাছ থেকে আমার আঙুলগুলোকে ছাড়াতে পারি না। এটা আমার পেন্সিল নয়, আমি লিখবো না আমি। মাস কয়েক পরে অনেক বোঝানোর পরে প্র্যাকটিস করলেই যে লেখা ভালো হবে সেটা মাধবী বুঝল। তাই মাধবী দিন রাত খবরের কাগজ দেখে, বিভিন্ন পত্রপত্রিকা, ম্যাগাজিন থেকে দেখে দেখে লিখতে লাগলো। লেখা ধীরে ধীরে ভালো হচ্ছিল, কিন্তু মাধবীর মধ্যে এমন একটা নেশা কাজ করত যে খবরের কাগজে যেভাবে ছাপানো অক্ষর ছিল ঠিক হুবহু সেই রকমই তাকে লিখতে হবে, এটাই সে মাথায় টার্গেট করে বসেছিল। যখন সে তার টার্গেট অ্যাচিভ করতে পারত না, সে ঘামতে শুরু করত। তার নিচের পাটির দাঁত অনেকক্ষণ ঠান্ডা জলে চান করলে যেভাবে কেঁপে ওঠে সেভাবে কাঁপত। একদিন ভাবলো তার ডান হাতেই দোষ আছে, তাই সে গ্যাস জ্বালিয়ে তার ডান হাতের কনুইটা গ্যাসের আগুনে পোড়াচ্ছিল। তার মা পৌঁছে যেতে সঙ্গে সঙ্গে সরিয়ে নিল। ততক্ষণে চামড়ার প্রায় অর্ধেক অংশ পুড়েই গেছে। মাধবী কখনো লাইট অফ করে শুতে পারত না। রাতের বেলা যখন লাইট অফ হয়ে যায় বা কখনো যদি রাতের বেলা কারেন্ট চলে যায়, তখন মাধবী মনে করে তার ডান পাটা বুঝি বাম পায়ের থেকে বড়। তার ডান চোখটার ভ্রু যতটা সুন্দর, বাম চোখের ভ্রুটা হয়তো খারাপ। হয়তো তার উপরের পাটির দাঁতগুলো নিচের গুলোর মতো সুন্দর নয়। শুধু নিজের শরীরের নয়, একদিন মায়ের এক পাশের চুল কাঁচিতে হঠাৎ করে কেটে দিল। মা রেগে গিয়ে মাধবীকে বকাঝকা করলো। মাধবীর হাত থেকে কাঁচি পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলে উঠল, তোমার চুলগুলো সোজা হচ্ছিল না। তোমার মাথায় সব জায়গায় চুলগুলো সমান নয়, সুন্দর নয়। তাই তো আমি গুছিয়ে সুন্দর করে কেটে দিচ্ছিলাম।
বারবার তোমার চুলগুলো বেঁকে কেমন ঝোপের মতো হয়ে যায়। অথচ মোটেই সেরকম নয়। পাড়ার প্রতিবেশীরা মাধবীর মায়ের চুলকে হিংসা করে। এত সুন্দর পরিপাটি করা চুল রবীন্দ্রনাথের উপন্যাসের নায়িকা ছাড়া কারো থাকতে পারে না। মাধবী যখন বড় হলো, কলেজে পড়ছে, সে তার নিজের ঘরে আলমারিটা কতবার যে বদলেছে তার ঠিক নেই। আলমারির আকার এবং রুমের মধ্যে আলমারির অবস্থান। মাধবীর আকর্ষণের বিষয় ছিল জ্যামিতি। জ্যামিতিতে ঠিক যেভাবে সঠিক কোণ, সমান সমান বাহুর দৈর্ঘ্যে ত্রিমাত্রিক বা দ্বিমাত্রিক বস্তুগুলো সে পৃষ্ঠায় আঁকত, মাধবী চেষ্টা করত বাস্তব জীবনে তার চোখের সামনের জিনিসগুলো যেন সেই রকমই হয়। আলমারির উপরের তাক, নিচের তাক এইভাবে কতবার হাতুড়ি দিয়ে বা ফুলদানি দিয়ে ভেঙে টুকরো করে দিয়েছে। কখনো সে তার রুমের কোনো একটা কোণ মায়ের হামানদিস্তার সিলটা নিয়ে এসে ধাক্কা দিয়ে ভেঙে দিয়েছে। মা জিজ্ঞেস করাতে সে বলে, যখন বিকেল হয় তখন রুমের ওই কোণটা আমার চুলের বেড়ির মতো বেঁকে যায়। মাঝে মাঝে রুমের কোণটা জলের মতো কেঁপে ওঠে। আর আর ওই আলমারির ওপরে যে জানালাটা রয়েছে সেটার গ্রিলগুলো কেমন যেন গাছের লতার মতো জড়িয়ে যায়। আর মা জানো, মাঝে মাঝে আমার এই 5টা আঙুল কেমন যেন হয়ে যায়। তোমার বুড়ো আঙুলটা দেখো। এই বলে তার মায়ের বুড়ো আঙুলটা ধরে বলে, দেখো, এটা সব আঙুলের থেকে কেমন ছোট। আর আমারটা দেখো কিরকম সব আঙুলের থেকে বড়। মা আমার আঙুলটা কেটে দাও। আপেল কাটার ছুরিটা নেই। মা, আমার আঙুলটা কেমন বড় হয়ে যাচ্ছে। মা, আঙুলটা বড় হয়ে যাচ্ছে। মা, আঙুলটা কেটে দাও। এই বলে চেঁচিয়ে কাঁপতে থাকে, প্রায় মরিয়া হয়ে ওঠে। তার সাথে চোখ থেকে গড়িয়ে পড়ে জল। তার মা তাকে জড়িয়ে ধরে। যত বয়স বাড়তে লাগলো ততই সমস্যাগুলোও বাড়তেই থাকলো। খাবারের থালাতে ভাতের একটা দানাও যদি এদিক ওদিক সরে যায়, খাবারের থালা ছুঁড়ে দিত। মাছের পিস কোনোদিন ভাঙা পড়লে তার খাবারের সেই বাটিতে এসে থুতু ফেলে দিত। বাজার থেকে কিনে আনা চুড়িগুলো কোনোটা যদি কোনোটার সাথে না মিলত, সবগুলোকে পা দিয়ে চেপে ভেঙে দিত। সবকিছুতে জ্যামিতির মতো পারফেকশন খোঁজার চেষ্টা করত। স্যার, গাড়ি পরিষ্কার করে রেখে দিয়েছি, এবারে কি আপনার পার্কিং হাউসে রেখে দেবো? হঠাৎ করে মনোজিতের গাড়ির ড্রাইভার এসে আসরটাকে ভেঙে দেয়। তখন মনোজিৎ বলল, ট্যাঙ্কিটা চেক করে নেবে তো কতটা তেল আছে, তারপর পার্কিং হাউসে রেখে দাও। আর ভেতরে যদি কোনো জিনিস থাকে ওগুলো নিয়ে এসে আমার বেডরুমে রেখে দেবে। মনোজিৎ, তুই তাহলে এই পেশেন্টের তত্ত্বাবধান করেছিস? হ্যাঁ রে, ওর বয়স 19 বছর। পেশেন্টের যে রোগ সেটাকে বলা হয় অ্যালিস ওয়ান্ডারল্যান্ড সিনড্রোম। এই ধরনের পেশেন্টরা খুব স্ট্রেসে থাকলে বা যখন খুব বেশি কাজ করে ফ্যাটিক হয়ে যায় বা ধর অনেক কম আলোতে বা অন্ধকারে এদের মস্তিষ্কে ট্রিগার দেয়। জ্যামিতির চিত্রগুলো যতটা সুন্দর, যতটা গোছানো, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ এবং সমস্ত অবজেক্টগুলোকেও সঠিক আকার এবং শেপে দেখার চেষ্টা করে, কিন্তু মুশকিল হলো সেটা দেখতে পায় না। এদের সামনে যে সমস্ত জীবিত বা জড় জিনিসপত্র ঘোরাফেরা করে সেগুলোকে দেখলে মনে করে এগুলো শেপ আকার কিছু ঠিক নেই, বিকৃত হয়ে গেছে। চুপ করে কথাগুলো শুনছিল অনিকেত। প্রায় 8:30 বাজতে যায়। অন্যদিন হলেই এই সময় অনিকেত চেম্বার থেকে ফিরে একটু খবর পড়ে, তাই আজ মোবাইলে নোটিফিকেশন জমে গিয়েছে আজকাল নিউজ পেপার চ্যানেলে। তারপর একটু বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ল তার। বলছি মনোজিৎ, বাথরুমটা কোন দিকে রে? সোজা যা, 3rd যে ঘরটা পড়বে ওইখানে আছে, দেখ সামনে একটা সবুজ কালারের লাইট রাখা। বাথরুমে গিয়ে একটু হালকা হয়ে অনিকেত ভাবল বাড়িতে একটা কল করে দেবে, কিন্তু টাওয়ার পেল না সে ফোনে। আগে থেকেই যে নোটিফিকেশনগুলো জমেছিল খবরে, তার মধ্যে কয়েকটা খবর ডাউনলোড হয়ে গিয়েছিল। একটু খুলে কিছুক্ষণের জন্য চোখ বুলিয়ে নিল। খবরে লেখা আছে, শ্রীনগর চত্বরে অদ্ভুত রকমের 5টা মিসিং কেস হয়েছে। তার মধ্যে আজ সকালবেলা হরিপুরের ফরিদ মিয়া ফাজল খাঁকে দাফন করার সময় একটা কাটা আঙুল, 2টো পা আর একটা পুরুষ মানুষের যৌনাঙ্গ পায়। প্রত্যেকটি অঙ্গই আলাদা আলাদা মানুষের। সব মিলিয়ে মোট 4টে মানুষের শরীরের কাটা অংশ পাওয়া গিয়েছে। শ্রীনগরের সাব ইন্সপেক্টর বলেছে 5টা মিসিং কেসের সঙ্গে এই পাওয়া 4টে শরীরের অর্গানের কোনো মিল তো আছে। কি হলো তোর? এত দেরি হচ্ছে কেন? খাওয়া দাওয়া করতে হবে তো নাকি?
যে চিন্তা ভাবনা নিয়ে খবরটা পড়ছিল অনেকে, তার চিন্তা ভাবনা একটা নির্দিষ্ট দিকে হাঁটতে হাঁটতে মনোজিতের করা বাথরুমের দরজার জোর ধাক্কাতে হোঁচট খেল। দরজা খুলেই ঠোঁট বেঁকিয়ে মুচকি হাসি দিল। এক্সট্রিমলি সরি ভাই, চল চল আমাদের আসরটা জমে উঠুক। একটা কফি আর স্যান্ডউইচ বানাতে বলি। হ্যাঁ বল, আর একটু স্যান্ডউইচের সঙ্গে রায়তা দিতে বলিস। তা মনোজিৎ, তোর এই অ্যালাইস ওয়ান্ডারল্যান্ড সিনড্রোমের একটাই পেশেন্ট ডিল করেছিস? না ভাই, একটা নয়, তবে খুব বেশিও নয়, ওই 3টে মাত্র পেশেন্ট। এই রমেনদা, 2 কাপ কফি আর চিকেন স্যান্ডউইচ এনো তো, আর সঙ্গে রায়তা এনো। আচ্ছা মনোজিৎ, এই যে এত জনের মন নিয়ে তুই ঘাটাঘাটি করিস, তোর নিজের মনটাকে তোর মস্তিষ্ক জয় করতে পেরেছে? মানে সত্যি কি তুই অনুচিত? আমি ক্লান্ত, আমি হতভম্ব, আমি ভাবি আমার মনের ভেতরে এক জটিল অরণ্য, যেথায় দিন রাত্রি আসে কেবলই অস্থিরতা। আমি বুঝি না সে কি চায় কি চায় না। আমি তারই ভেতরে আমি হাঁটি, তবু তারই ভেতরে আমি শ্বাস নিই। এই সঙ্গে সঙ্গে কবিতা বানানোর স্বভাবটা তোর গেল না? উফ, ধুর পাগল, জীবনানন্দের নাম শুনিসনি? রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে এটা জীবনানন্দ দাশের কবিতা। তুই একবার ভেবে দেখ অনেকে, যে রূপসী বাংলার কথা জীবনানন্দ স্বপ্নে কল্পনা করত বাস্তবে লিখত। রূপসী বাংলার রূপ কিন্তু আছে। এখন সোনাতে যেমন মরচে পড়ে, সাদা মনে কাদা থাকে, পূর্ণিমার পর অমাবস্যা হয়, ভগবানও অসুর হয়ে যায়। বাংলা হোক আর বঙ্গ হোক, তার রঙ্গ আর ভঙ্গ দেখে তুই অবাক হয়ে যাবি। এই রূপসী বাংলার রূপের মধ্যেই না কদর্য একটা দিক আছে, যেটা নিয়ে কেউ কথা বলতে চায় না। অনেক ধর্ম মনে করে সেই কদর্য দিকগুলো হলো শয়তানের দূত, কিন্তু বন্ধু, বাস্তব তো এটাই, সবই মনের খেলা। চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহং মনে বায়োরিব সুদুষ্করম। বাপরে, ডাক্তারি ছেড়ে কি ধর্ম নিয়েও পড়াশোনা করছিস? এখানে অর্জুন নিজেই স্বীকার করেছেন যে মন নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন। এটা মনস্তত্ত্বের গভীর বাস্তবতা। গীতার মতে মন নিয়ন্ত্রণেই জীবনের মুক্তির পথ। তুই যদি মন নিয়ন্ত্রণ করার জন্য ডাক্তারিটার সঙ্গে সাহিত্যে মোক্তারি করতে পারিস, আমি আমার নাকটা কেন ছোট করে রাখবো? একটু বড় করে ডাক্তারের পাশাপাশি রিলিজিয়ানদের দিকটাতেও গলিয়ে দিলাম। তাহলে তুই শোন। দ্য হার্ট ইজ ডিসিটফুল above all things and beyond cure. Who can understand it? For out of the heart come evil thoughts, murder, adultery, sexual immorality, theft, false testimony, slander. এটা আবার কি? এগুলো বাইবেলের উক্তি, প্রফেসি, আদর্শের দিক। ও আমার সাইকোলজিস্ট, বাইবেলও পড়ছো আজকাল? আজই তো কাল, কালই তো আজ, সময় তো চক্র। ডাক্তার, ও ডাক্তার বাবু, আমি অনেক দিন ধরেই আসছি, আমাকে চেম্বারে ঢুকতে দিচ্ছে না। স্যার কি বলবো বলুন তো, হারামজাদাটাকে বারণ করা সত্ত্বেও আজ দিন 7 হলো গেটের সামনেই পড়ে আছে। চান টানও করেনি, শুধু আমাদের হাসপাতালের ওই 5 টাকার যে খাবারটা দেয় ওইটা খায় আর চাতালে শুয়ে থাকে। জেনারেল সার্জন বিনয় পোদ্দার একটু নরম ভাবে বললেন, ঠিক আছে, ওকে আসতে দাও, আজকে আবার বাধা দিও না। এমনিতেও অফ টাইম, এখন একটু রোগীর ভিড় কম হবে। আচ্ছা স্যার, পাঠিয়ে দিচ্ছি। বিনয় পোদ্দার গলায় নরম হলেও চরিত্রে প্রচন্ড গরম। তার মতো লোকের কাছে এতটা নরমভাবে কথা আশাই করা যায় না। যাই হোক, রীতিমতো জোর জবরদস্তি করে পেশেন্ট ঢুকলো চেম্বারে। ঢলঢলে চেক কাটা জামা, কলারের কাজটা এত ময়লা হয়েছে যে দেখলে মনে হবে পৃথিবী সৃষ্টির সময় থেকে জামাটা কাচা হয়নি। প্যান্ট কোনো মতে ঘুনসি দিয়ে আটকানো, মাথার চুল যেন পাখির বাসা। ডাক্তার প্রথমে রোগীর কথা না শুনে এক নজরে রোগীর দিকে তাকিয়ে তারপর জিজ্ঞেস করলো, যা বাবা, তো অদ্ভুত কেস। কি মশাই, চুরি করেন নাকি? আপনার বাম কানটা কোথায় গেল? এ তো কাটা কেন? ডাক্তার, যখন পেশেন্টটা ডাক্তার কথাটা বলছে, শুনলে মনে হবে এক কলসি মদ গিলে এসেছে। এতটা ভারী আর দরাজ গলায় কথাগুলো বলছে। ডাক্তার, আমি তখন ক্লাস 5-এ পড়ি বটে। আমাদের স্কুলের মাস্টার ভালো পড়াইতো, কিন্তু শাসন করতো বটে।
সে কি দ্রোণাচার্যের মতো আঙ্গুল না কেটে তোমার কান নিয়ে নিয়েছে? না ডাক্তার, সে আমাকে বলতো পড়া মন দিয়ে শুনিস না। একদিন ক্লাসে জানলার বাইরে আমি কলতলায় তাকিয়েছিলাম। পাড়ার মুন্ডারা স্কুল টাইমটা হলে জল আনতে আসতো। ওদের নাচানাচি দেখলে আমার খুব ভালো লাগে, আমি খুব মজা পেতাম। তাই সেদিন ক্লাসে মন দিয়ে শোনা হয়নি। মাস্টার বকলো, বললো ভগবান কানটা কিসের জন্য দিয়েছে, শোনার জন্য না কানে দুল পড়ার জন্য? পড়া যদি না শুনিস খাতায় কে উগড়ে আসবি শুনি? একে তো তোদের ভবিষ্যৎ অন্ধকার, তার উপরে যদি একটু পেটে অক্ষর থাকে কম নাম্বারে চাকরি ছাটিয়ে দিবি। ডাক্তার, সেদিন মনে হলো মোর কানটাই যত নষ্টের গোড়া, ওটাকে না রাখলেই সমস্যার সমাধান হবে। এইভাবে সেদিন রাতে বাবার দাড়ি কাটার বেলেট দিয়ে কানটা কেটে ফেলি। মনে হয়েছিল কানটার কোনো দরকার নাই। শুধু তাই নয়, মাস্টার ছাড়া বাপটাও চাষের জমিতে গরুর খুঁটায় আমার পিঠে মারত। হয়তো আমি নাকি কোনো কথা শুনতে পাই না, কোনো কাজটা ভালো মতো করতে পারি না। আমার মা থাকলে এমন বকতো না বটে, আমার খুব মন খারাপ হইতো। তাই বলে তুমি তোমার কান কেটে দেবে? কথাটা বলতে বলতে ডাক্তার তার দুটো কানে টর্চ মেরে দেখলো। আচ্ছা, তোমার এখন কি সমস্যা বলো। শোনো, এরপরে আমি লিখে দিচ্ছি প্রেসক্রিপশনে, ঠিক আছে? একবার কানের ডাক্তারকে দেখিয়ে নিও, যা ময়লা জমেছে। ডাক্তার, আমার ডান হাতটা কেটে দিবি, ওটে খুব ভার ভার লাগে। এই এই শোনো, তুমি আগে মাথার ডাক্তার দেখাও, বুঝলে? সার্জারি করাতে এসেছো, ই তোর আমি জায়গা পাও না? হ্যাঁ ডাক্তার, আমি যে মালিকের খাতায় কাজ করি, সে কইছে আমি কোদাল ঠিক মতো ধরতে পারি না। 2-3 মাস ধরে কইছে ঠিকঠাক মাটি কাটা হচ্ছে না। কে বলেছে কে? হ্যাঁ, ডাক্তার একটু হেয় করে প্রশ্নটা করল। তারপর ডাক্তারকে পেশেন্ট যেভাবে ঘটনাটা ব্যাখ্যা দিল সেটা ঠিক এই রকম। যদি আমরা ঘটনার মধ্যে ঢুকে যাই, একটা বিড়ি টানতে টানতে একটু বগল চুলকাতে চুলকাতে ধামু মুর্মু, যে পাড়ার ডন, কালিয়ার দিকে তাকিয়ে এসে বলল, এই শুয়ারের পুলা, বদ বেটির রক্ত শরীরে কি খাস শালা? 4 মাস আমার টাকা না দিয়ে ইয়ার কি মারছ? হ্যাঁ, এখনো শালা কোদাল ঠিক মতো ধরতে পারলো না। শালা তোমার কাজ আমি খেয়ে নেব, বুঝলে? হাতটা কি ভারী হয়ে গেছে? সামনের মাসে বিয়া করবা? কি মুরদ রে করবা? মুরদ আছে? হ্যাঁ, মুরদ তো আর নাই। এই সাল্লা সুয়ার থামুদা, আমার কাজের দোষ ধরো বটে, মালতীর ব্যাপারে খোঁজ করবে না। আমি তোমার আমায় কি ছুরি মারবা নাকি? হ্যাঁ, তোর তো শালা হাতটা ঠিক মতো চলেও না, ওই হাতে আবার ছুরি ধরবি তারপরে ছুরি মারবি নাকি? কথাগুলো মনে পড়ে যেতে কালিয়া একটু কেঁদে উঠল। সহানুভূতির বদলে ডাক্তার আবার একটু রেগে গেল। হয়তো কালিয়া বুঝতে পেরেছে ডাক্তার রেগে যাচ্ছে, তাও সে ডাক্তারকে আবার বলল, ডাক্তার, তো আমার হাতটা কাটি দে। আমার মাটা যাওয়ার আগে কিছু সোনা দিছিল, তোকে সব দেবো, তো আমার হাতটা কাটি দে। কালিয়া প্রায় পাগলের মতো ব্যবহার করছে। ডাক্তারের হাতে পায়ে পড়ে সে এক কান্নাকাটি, তার হাতটা কেটে দিতেই হবে। অবশেষে সেদিন ঝুট ঝামেলা করে কালিয়াকে বের করে দিলেও গ্রামের হাতুড়ে ডাক্তারকে সোনার লোভ দেখিয়ে কালিয়া তার ডান হাতটা কেটে দেয়। আবেগের বশে তখন হাত কেটে দিলেও তার খেয়াল ছিল না এই কাটা হাতে তাকে হবু বউ আদরের মালতী বিয়ে করবে কিনা। আর তাই ঘটল, মালতী বিয়ে করল না কালিয়াকে। কালিয়া পেল প্রচন্ড বড় ধোঁকা। যদিও দোষটা কালিয়ার সম্পূর্ণ নয়, কালিয়া ধীরে ধীরে মনে করলো তার মাথাটা খুব মোটা। ভাবলো মাথাটা ভগবান তাকে দিয়েই ভুল করেছে। কেন শুধু হাত পা পেট বুক এগুলো দিলেই তো হতো, খামোখা মাথাটা কেন দিতে গেল? সেই যখন তার মাথায় পাগল আছে, ছিট আছে, তার বাবা বলে, তার আদরের মালতী বলে, তার মালিক ধামু হারামজাদাটাও বলে মাথাটা রাখা যাবে না। বাড়ি ফিরে সেদিন রাতে ধান কাটার দা নিয়ে মাথাটা কাটার জন্য চালিয়ে দিল গলায় কালিয়া। বাবা পাশেই জাল বুনছিল। ছেলের গলার রক্তনালী ফেটে ফিনকে দেওয়া রক্ত এসে পড়ল তার জালে ও নিজের হাতে। গোটা জাল আর হাত রক্তে রক্তাক্ত হয়ে গেল। ওই রাতে ইমার্জেন্সিতে ভর্তি করে। শেষ অবধি কালিয়াকে শেষ রক্ষা করা গেল। হেডনেক ডিপার্টমেন্টে সার্জারি করে সে যাত্রায় কালিয়া বেঁচে ফিরল। বহু মাস হয়ে গেল, মালতী আর কালিয়াকে পাত্তা দেয় না।
কিন্তু পুরুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার যৌন খিদেটাও তো বাড়ে। তবে আমাদের কালিয়ার কিন্তু মাথায় বুদ্ধি কম নয়। বাংলাতে অনার্স করেছে এই দলিত শ্রেণীর কালিয়া। মাছের কালিয়াও সে খেতে ভালোবাসে, সাহিত্যের কালিয়াও তার পছন্দ, টুকটাক কবিতাও লেখে। কিন্তু সব পুরুষের যে দুর্বলতা, খিদে, ভাত ডাল পেঁয়াজ নয়, নারী শরীরের প্রতি একটা খিদে। একটা সময়ের পরে মালতীর কথা ভুলে গিয়ে মনে পড়ে গেল পশ্চিম পাড়ায় টোলের কথা। নিজের বন্ধু হারাধনের পাল্লায় পড়ে পশ্চিম পাড়ার বেশ্যাপল্লীতে গিয়ে উঠল আমাদের কালিয়া। পানের পিক ফেলে যামিনী বাই প্রায় টাকাটা বাজ পাখির মতো ছিনিয়ে নিল কালিয়ার হাত থেকে। কালিয়ার হাত কাজ করে না দেখে যামিনী বাইয়ের ঠেস মারা কথাবার্তা শুনে রাগে লাল হলো কালিয়া। মুখে একটা অস্বস্তির আওয়াজ করে কোনো উত্তর না দিয়ে হনহন করে কালিয়া চলে গেল। সেদিন রাতে বেশ অনেকক্ষণ নিশিপদ্মের শহরে সহবাসে মেতে উঠেছিল কালিয়া। নিশিপদ্মের সব থেকে সুন্দর পদ্মটির উপরে ভ্রমর হয়ে মধু খাওয়ার চেষ্টা করছিল সে। চরম সুখপ্রাপ্তি পর্যন্ত সে তার চেষ্টা জারি রেখেছিল, কিন্তু সেদিন চরম সুখপ্রাপ্তি হলো না। তখন যে পদ্মের পাপড়িগুলো এতক্ষণ ঘেঁটে দিয়েছিল, সে তার শাড়ি ঠিক করে পা দিয়ে লাথি মেরে সরিয়ে দিল কালিয়াকে। তার পুরুষত্ব নিয়ে তুলল প্রশ্ন। মন ভাঙা কালিয়া সেদিনের মতো মধু খাওয়া ত্যাগ করে চলে এলো সেখান থেকে। কিন্তু সে হাল ছাড়ার পাত্র নয়। 1 সপ্তাহ হয়ে গেল যৌনপল্লীতে আসছে যাচ্ছে, বাপের জমিগুলো বেচে টাকা ধ্বংস করছে, নিজের জমানো টাকাগুলোকেও শেষ করছে। মাসের পর মাস এভাবে আর নেওয়া যাচ্ছে না। সেদিন রাতে বাবা ঘুমিয়ে যাওয়ার পর আবার সেই ধান কাটার দাটা বের করলো। আগেরবার দায়ে ধার ছিল না, তাই কোনো মতে বেঁচে গেছে, বেশি গভীরভাবে ক্ষত হয়নি। 10 মিনিট ধরে ভালো মতো কলতলায় শান দিল। তারপর ঘরে ঢুকে নিজের প্যান্টখানা খুলে ফেলল। মুহূর্তের মধ্যে নিজের যৌনাঙ্গটা হাতে মুঠো করে ধরে চালিয়ে দিল দায়ের ধারালো ঘা। ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে গেল সারা বিছানায়। এক প্রচন্ড মেঘ ফাটা চিৎকার শুনে বিছানা থেকে ধড়াস করে পড়ে গেল কালিয়ার বাবা। তারপর সে ছুটে এলো। ছেলের এমন দশা দেখে দুহাত মুঠো করে বুকে মারতে মারতে চেঁচাতে লাগলো। পাড়া প্রতিবেশীরা ছুটে এলো গভীর রাতের চিৎকার শুনে। তারপর সবাই মিলে ধরাধরি করে কালিয়াকে নিয়ে গেল হাসপাতালে। এবারেও কালিয়ার শেষ রক্ষা হলো। সমস্ত কিছু শেষে সার্জন এসে একবার দেখা করতে এসেছিল কে এই দোষী কালিয়া, তার এত বড় সাহস কি করে হয়। এর আগে হাসপাতালে ছড়িয়ে গেছে কালিয়ার কথা। কান কাটা কালিয়া সে নাকি তার হাত কাটতে এসেছিল, আর এখন সে নাকি তার নিজের পৌরুষত্বের পরিচয় যে জিনিসটা দেয় সেটাকেও কেটে দিয়েছে। ডাক্তার নিজে কালিয়াকে গ্লাসে জল দিতে দিতে জিজ্ঞাসা করলো, আচ্ছা মুশকিল তো। এই কালিয়া, এসব পাগলামির মানেটা কি? তুমি তো কলেজ অব্দি পড়াশোনা করেছো, পেটে তো একটু হলেও বিদ্যে আছে নাকি? তা এসব করছো কেন? ডাক্তার বাবু, সতী শোভনা গল্পটা পড়েননি? এমন ভাবে কথাটা বলছে যেন তার চোখে কষ্ট ভয় কিছুই নেই। সে এত বড় বড় কাণ্ড করে বসেছে, বিন্দু মাত্র আফসোসটুকুও নেই ঠোঁট বা মুখের চামড়ার ভাঁজে। আরে বাবা, পড়েছি, কিন্তু কেন কেন বলো। 5 কোড়িদের রমেশচন্দ্র বসু তিনি কেন হাত কাটতে এসেছিলেন? এতক্ষণের মধ্যে রমেনদা এসে স্যান্ডউইচ আর কফি নিয়ে হাজির হল। এই হলো তোর 4 নম্বর কেস? ইয়েস মাই ফ্রেন্ড, এই বিশেষ রোগটার নাম অ্যাপোটেমনোফিলিয়া। এই মানসিক রোগে আক্রান্ত রোগীরা নিজেদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো মনে করে কাজের না বা টুটি টিটকারি শুনে মনে ভাবে যে সত্যিই আদতে বেঁচে থাকতে ওগুলোর কোনো কাজ নেই, সেগুলোকে কেটে দেয়। ডাক্তারকে বাধ্য করে সেই জায়গাটা সার্জারির মাধ্যমে কেটে দিতে, আর তার জন্য যে কোনো সীমা পর্যন্ত যেতে এরা প্রস্তুত। এই পেশেন্টের হদিশ পেলে কি করে? আরে বর্ধমানে আমাদের যে ওই শুভদীপ, ওইও এর কথা বলেছিল। তারপর আমি নিজেই এগিয়ে যাই ওর ট্রিটমেন্টের জন্য। ও আচ্ছা, এই ব্যাপার। ঠান্ডা হয়ে যাবে তো স্যান্ডউইচটা, খা, আমিও দেখি খাই কেমন বানিয়েছে। খা খা, এর সঙ্গে তোকে আমি পিনট 9 খাওয়াবো, একদম দামি ব্র্যান্ড, বরফ দিয়ে খাবো। বিরক্ত লাগছে না তোর এসব আন্তাবড়ি জিনিস শুনতে? ফাইনাল ইয়ারে প্রফের আগে ফাঁকি মেরে সাইকোলজিটা পড়িনি, তোর চক্করে পড়ে এটা তার শাস্তি। রিভিশন করছি বলে অনিকেত আর মনোজিৎ হো হো করে হেসে উঠল। খাবার দিয়ে ঘরের ভেতরের দিকে চলে গেল রমেনদা। বুঝলি অনিকেত, 45 বছর বয়স হতে গেল, এরকম পেশেন্ট কটা পেয়েছি জানিস? 9 করে 7খানা। তাহলে তুই ভাব, তুই মেট্রোয় করে এলে তাতে যদি 2000টা লোকও ট্রাভেল করে, অন্তত 2টো লোক তো ফুল তার কাটা।
বাইরে বেরিয়ে 4 চাকা গাড়িতে উঠতে যাবে, ভিড়ের মধ্যে থেকে কেউ একটা ফুলের তোড়া দিল। ফুলের তোড়াতে হাতটা দিতেই সে কি ভয়ানক পরিমাণে রক্ত তার হাতের তালু থেকে গড়িয়ে পড়তে লাগলো। কনুইয়ের কাছে জামা আর হাতের চামড়ার মধ্যে যে শূন্যস্থান, রক্ত গড়িয়ে সেখান পর্যন্ত ঢুকে গেল। দাঁতে দাঁত চেপে নিজের ফ্যানের দিকে তাকিয়ে কিছু না হওয়ার মুচকি হাসলো। একজন দেখতে পেয়ে চিৎকার করে উঠল যে তার হাত থেকে রক্ত পড়ছে। কিছু হয়নি এমন অভিনয় করে নিজের পকেটের রুমালে তালুটা বেঁধে গাড়িতে উঠে শটান বিদায় নিল। ইনি হলেন ত্রিশানজিৎ চট্টোপাধ্যায়। নতুন ছবির অ্যানাউন্সমেন্টে এসে হই হুল্লোড় করে সবার সাথে হাত মেলাচ্ছিল। শেষে বলল, দেখুন, এটা ত্রিজিৎ মুখার্জির নিজের ক্যানভাসে করা অন্য রকমের ছবি। ক্লাসিক্যাল ঘরানা তো থাকবেই, তার সাথে থাকবে থ্রিলার, একদম ভিন্ন স্বাদের গল্প। শুধু এটুকু বলবো যে যে চরিত্রটাকে আপনারা এতদিন ভালোবেসেছেন, সেই চরিত্রের টানে আপনারা হলে আসুন, আনন্দ উপভোগ করুন। এক রাশ হাততালি গুঞ্জিত হলো নন্দনের হলে। তারপর বাইরে বেরিয়ে এসে ফুলের তোড়া ধরতে গিয়ে এই অবস্থা। মনোজিতের কথাকে থামিয়ে দিয়ে আমাদের অনিকেত বলল, এখানে পেশেন্ট কি তোর এই আমাদের বর্তমানের বিখ্যাত অভিনেতা ত্রিশানজিৎ? আগে শোন তো। বাড়ি ফিরে ত্রিশানজিৎ নিজের হোম ডক্টরকে দিয়ে ট্রিটমেন্ট করালো। স্টিচ করা হাত নিয়ে নিজের মেডেলগুলোর দিকে তাকালো। কত সম্মাননা পেয়েছে গত 20 বছরে। কি মনে হলো, ত্রিশানজিৎ নিজের ল্যাপটপটা খুলে পাশে বসলো। ফেসবুকে তার অফিসিয়াল বিজনেস অ্যাকাউন্টে একটা নোটিফিকেশন এসেছে। নোটিফিকেশনের বারে ক্লিক করতেই দেখলো একটা নয়, ওকে ট্যাগ করেছে মিনিমাম 1000টার বেশি, মাসের পর মাস, বছরের পর বছর। ওইখানে ক্লিক করলো। একটা মেয়ের প্রোফাইল খুললো। আমি সুরঙ্গনা ফেসবুক প্রোফাইলটার নাম। ছবিতে মেয়েটার পুরো মুখ দেখা যাচ্ছে না, নাকের কিছুটা অংশ আর ঠোঁটটা পুরোপুরি দেখা যাচ্ছে, আর তার পাশে চুল। মেসেঞ্জারে সেখানেও নোটিফিকেশন ওই মেয়েটার প্রোফাইলে। সেইখানে ক্লিক করে ফেসবুক মেসেঞ্জারে ঢুকতেই সে দেখলো এক আশ্চর্য কাণ্ড। তাতে একটা মেসেজ লেখা, স্যার, আমি সুরঙ্গনা। আমি জানি না আপনি আমাকে চেনেন কি চেনেন না। আজ আমার জন্মদিন। বিশ্বাস করুন আমি আপনাকে এভাবে কষ্ট দিতে চাইনি। আমার কষ্ট দেওয়ার বিন্দু মাত্রও ইচ্ছে ছিল না। আমি তো আপনাকে ভালোবাসি। আমার মা বাবা, দুনিয়ার সব থেকে বেশি মন্দিরে থাকা যে ভগবানের মূর্তিগুলো, তার থেকেও বেশি ভালোবাসি আমি আপনাকে। আমি আপনাকে ভালোবাসার বিনিময়ে যা খুশি দিতে পারি। কিন্তু সাম্প্রতিককালে আপনি আমাদের টলিউডের একজন নায়িকা পারমিতার সঙ্গে ডেটে আছেন। তারপরে শুনলাম আপনারা লিভিংও করেছেন। সোশ্যাল মিডিয়ার চক্করে কোনো খবরই তো এখন আর চাপা থাকে না। তখন আমার পারমিতার ওপর না খুব হিংসে হলো জানেন, আর আপনার উপরে হলো অভিমান। আপনাকে ফেসবুকে আমি 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত কত হাজারবার যে ট্যাগ করেছি তার ঠিক নেই। আমি জানি বড় বড় সেলিব্রিটিদের অনেকগুলো করে ফেসবুক অ্যাকাউন্ট। আপনার অফিসিয়াল অ্যাকাউন্ট আপনি হয়তো নিজে হ্যান্ডেল করেন না, তাই যাদেরকে দিয়ে করান তারা হয়তো কোনো গুরুত্বই দেয়নি। ওই ভিড়ের মধ্যে থেকে ফুলের তোড়াটা যে আপনাকে দিয়েছিল, ওটা আমি। খসখস করে টাইপ করে রিপ্লাই দিল ত্রিশানজিৎ। তার আগে ফেসবুকের প্রোফাইলের নিচে দেখে নিল মেয়েটির কত বয়স। মেয়েটির বয়স প্রায় 20 হবে, কিন্তু হাঁটুর বয়সী মেয়ে। ত্রিশানজিতের বয়স 40। দেখো সুরঙ্গনা, তোর বাড়ির লোকের সাথে আমার কথা বলাও, তোর বাবার নাম্বারটা আমায় দাও। তার আগে আমাকে উত্তর দাও, তুমি ফুলের তোড়াতে কি রেখেছিলে? সাথে সাথে রিপ্লাই এলো, স্যার, জোঁকের মতো কতগুলো ছোট ছোট প্রাণী ছিল, আর যে প্লাস্টিকের কভার, ওটা অ্যাকচুয়ালি প্লাস্টিক নয়, ওটা অন্য রকমের একটি চামড়ার আস্তরণ। আপনি যখন টাচ করলেন, আপনার টাচে বা সংস্পর্শে উদ্দীপনা পেয়ে ওই ছোট ছোট প্রাণীগুলো আপনার হাতে কামড়ে ধরেছিল। চামড়ার আস্তরণের ভিতর থেকে কামড়ে ধরেছিল বলে আপনি বুঝতে পারেননি। কিন্তু বিশ্বাস করুন, আমি ওটা করতে চাইনি, আমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। স্যার, আমাকে মাফ করবেন প্লিজ। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে পেট্রোল ঢেলে নিজেকে পুড়িয়ে দেব। আর বিন্দুমাত্র অপেক্ষা না করে মেসেঞ্জারের কল বাটনটি টিপে সুরঙ্গনাকে কল করলো ত্রিশানজিৎ। কল ধরলো সুরঙ্গনা, কিন্তু চুপ করে থাকলো। সুরঙ্গনা, তোমার ত্রিশানজিৎকে ভালো লাগে, এই তো সে কল করেছে। তুমি ওর বলো কি বলার আছে, সব বলো।
একদম কোনো কিছু ভুল সিদ্ধান্ত নিও না। তুমি এখন অনেক ছোট সুরঙ্গনা। আপনাকে আমি ত্রিশান বলে ডাকতে পারি? ঠিক আছে, আমাকে তুমি যা খুশি বলে ডাকতে পারো। তোমার কি হয়েছে সেগুলো বলো। ত্রিশান, শোনো, পারমিতার সঙ্গে তুমি লিভিং করেছিলে বলেই আমি ফুলের তোড়াতে এমন এক ধরনের পোকা রেখে দিই যাতে তুমি আমাকে ভুল বোঝো না ত্রিশান। তোমার প্রত্যেকটি প্রিমিয়ারে, তোমার প্রত্যেকটি মুভি রিলিজের প্রথম ডেটে, তোমার প্রত্যেকটা আউট শোতে আমি গেছিলাম। অনেকবার তুমি দর্শকের দিকে গোলাপ ছুড়ে দিতে। ভাগ্যবশত আমার কাছে 3 বার এসেছে। আমি এটাই মনে মনে ভাবি, ত্রিশান তুমিও আমাকে ভালোবাসো। বলো না, তুমি আমাকে ভালোবাসো না ত্রিশান? বলো। সুরঙ্গনা, বোঝার চেষ্টা করো, তুমি আমার মেয়ের বয়সের সমান। না ত্রিশান, তুমি যদি না বলো আমি কিন্তু পেট্রোল ঢেলে নিজেকে পুড়িয়ে দেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, প্রচন্ড পরিমাণে ভালোবাসি। তুমি আমাকে বলো তারপর কি করলে। তোমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করেছি, মেসেজ করেছি, টুইটারে আপনি প্রত্যেক দিন যা যা পোস্ট করেন আপনাকে ট্যাগ করে আমার ব্যক্তিগত মতামত জানিয়েছি। ইউটিউবে আপনার যতগুলো ইন্টারভিউ অ্যাভেলেবেল সবগুলো আমি ভয়ানকভাবে শেয়ার করেছি। আমার নিজের ইউটিউব চ্যানেলে আপনাকে নিয়ে অনেক কিছু বলি। আপনি শুধু আমার চর্চার বিষয় সেটা কখনো নয় ত্রিশান। আমি তোমাকে মন প্রাণ থেকে ভালোবাসি, শারীরিক মেলবন্ধনও চাই। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। বলো, গত 5 বছরে আমি ওটাই বিশ্বাস করেছি যে তুমি আমাকে ভালোবাসছো। সেই ভালোবাসাটা কম নয়, অনেকটা গভীর এবং অনেকটা বেশি বেশি পরিমাণে ভালোবাসছো। কাল একবার ভেঞ্চিদার শুটিং সেটের সেই পুরনো জঙ্গল বাড়িতে আসতে পারবে? যদি সঙ্গে পারমিতা ম্যাডামকেও সঙ্গে নিয়ে আসেন, আনবেন। আমি সবকিছু বলতে চাই না, না হলে আমি কিন্তু আত্মহত্যা করব। বাধ্য ছেলের মতো ত্রিশানজিৎ পারমিতাকে নিয়ে পরের দিন পৌঁছে যায় ভিঞ্চিদা সিনেমাটির শুটিং সেটের সেই জঙ্গল বাড়ির কাছে। কারণ সেলিব্রিটিকে অন্যান্য জায়গায় ডাকলে বাকি লোকেরা পোকার মতো কিলবিল করবে। আড়ালে আবডালে কিছু কথা বলতে হলে সেরকম ব্যতিক্রম ধর্মী জায়গায় ডাকতে হবে, এটুকু বুদ্ধি তো সুরঙ্গনার মাথায় আছে। ত্রিশানজিৎ পারমিতা পৌঁছে খুব জোরে একটা হাঁক দিল। সুরঙ্গনা, কি এসেছো তুমি? কোথায় তুমি? সিঁড়ির ধাপ ধরে জঙ্গলমহলের বাড়িটা থেকে নেমে এলো একটা 20 বছরের দেখতে মোটামুটি ফুটফুটে সুন্দর একটা মেয়ে, কিন্তু তার নাকটা একটু খাঁদা। তারপর এসে ত্রিশানজিৎকে জড়িয়ে বলল, আমি বছর বছর অপেক্ষা করেছি, এখন আমার কাছে থেকে যাও ত্রিশান। তুমি তো আমাকে ভালোবাসো, শুধু সেটা স্বীকার করো না। ছোট হোক বড় হোক, বিভিন্ন রকম সংকেতের মাধ্যমে সেটা বুঝিয়েছ। আমি তো তোমাকে প্রচন্ড ভালোবাসি। দেখো সুরঙ্গনা, তোমার এখন উচ্চ মাধ্যমিক দেওয়ার বয়স, তুমি পড়াশোনা করো। তোমার যদি পরে কখনো ইচ্ছা করে সিনেমার লাইনে কাজ করার, আমাকে বলবে, আমি আছি। এরকম পাগলামি করো না। সেদিনের মতো ঝুট ঝামেলা মিটিয়ে ত্রিশানজিৎ পারমিতা ফিরে চলে যায়। পরের দিন সকালে বিছানার পাশে অ্যান্ড্রয়েড ফোনটা বেজে ওঠে। কলটা তুলতেই ত্রিশানজিতের ফোনে ওপার থেকে একটা গলা ভেসে আসে। হ্যাঁ, হ্যালো ত্রিশানবাবু, আমি আলিপুরের ওসি বলছি। একটু তাড়াতাড়ি আসবেন, একটা জরুরি কথা আছে। কি হয়েছেটা কি? ঢাকুরিয়ার হাই রোডের নিচে একটা পোড়া ডেড বডি পাওয়া গেছে। ডেড বডি কার শনাক্ত করেছেন? হ্যাঁ, ডেড বডি পারমিতা ম্যাডামের। সারা শরীরটা পুরো পড়েনি, পায়ের তালুর অংশটা মোটামুটি ঠিক ছিল। তা উনি তালুর নিচে নাম লিখিয়ে রেখেছিলেন তো। পরে জানা যায় সেদিন ত্রিশানজিৎ পারমিতা জঙ্গলমহলের বাড়ি থেকে ফিরে গেলেও পারমিতা আবার সেই জঙ্গলমহলের বাড়িতে ফিরে আসে। অনেক খোঁজ খবরের পর সে সোজা চলে যায় ঢাকুরিয়াতে সুরঙ্গনার বাড়ি। সুরঙ্গনাকে বোঝানোর চেষ্টা করে যৌন ঈর্ষা বড় ঈর্ষা। তখন কে উপরের মানুষ, কে নিচের তলার মানুষ, কেউ কাউকে চেনে না। সবাই একটা প্রতিশোধের আগুনে নিজেকে পলাশ ফুলের মতো রাঙিয়ে তোলে।
তারপর সুরঙ্গনার ক্রিমিনাল মাইন্ড কিরকম অস্বাভাবিকভাবে পারমিতাকে ঠিক নিজের হাতের মুঠোয় কন্ট্রোল করে তার বডিটাকে আগুনে ধরিয়ে ঢাকুরিয়া ওভারব্রিজ থেকে নিচে ফেলে দেয় এবং অনেক গভীর রাতে ঘটনাটা করে। অবশেষে সুরঙ্গনা সবকিছু স্বীকার করে। প্রথমে পারমিতার ফোন থেকে তার মা বাবাকে হোয়াটসঅ্যাপে মেসেজে লেখে সে একটা আউটিংয়ে বেরিয়েছে, ফিরতে রাত হবে। এই সময় অজুহাত নিয়ে পুরো কাজটা সেরে ফেলে। এটা তো অবসেশনস রে, মানে স্যাপিওসেক্সুয়াল কি? আর তার থেকে বড় কথা, এতদিন আমরা জানি যে গাড়ি অ্যাক্সিডেন্টে ঢাকুরিয়া ওভারব্রিজে পারমিতার মৃত্যু হয়। অভিনেতা হিসেবে ত্রিশানজিৎ আর অভিনেত্রী হিসেবে পারমিতা, দুজনের জুড়ি অসাধারণ, পুরো উত্তম সুচিত্রার মতো। না, এটা ঠিক স্যাপিওসেক্সুয়াল নয়, এটা একটা অন্য রকমের রোগ। এই মানসিক সমস্যাটার নাম হলো। কথাটা বলতে যাবে হঠাৎ একজন মেয়ে হাতে কাঁচের বড় বাটিতে অনেকগুলো বরফের টুকরো নিয়ে এলো, আর পিছনে পিছনে একটা ছেলে একটা ট্রের উপরে দুটো বড় ব্র্যান্ডের হুইস্কি নিয়ে এলো। সেগুলো সেখানে রেখে দিয়ে ওরা চলে গেল। ছেলেটার নাম রক্তিম আর মেয়েটার নাম শোভনা। ভাই, এটা কি তোর চিড়িয়াখানা? মানে এতজন লোককে তুই পুষিস? না রে না, এরা সবাই কোনো না কোনো ঘটনার সূত্রে আমার পরিচিত। মাথা আছে, সুযোগ পাচ্ছিল না, তাই কাছে রেখে দিয়েছি। ওই মেয়েটার নাম হলো শোভনা আর ওই ছেলেটা হলো রক্তিম। যাকে যেটা বলছিলাম, এই রোগটার নাম হলো এরোটোমানিয়া সিনড্রোম। এই মানসিক রোগে পেশেন্ট মনে করতে শুরু করে কোনো বিখ্যাত মানুষ বা কোনো বিখ্যাত সেলিব্রিটি সেই হয়তো তাকে ভালোবাসে। তারপর তুই যেটা বললি, সময়ের সঙ্গে সঙ্গে তার প্রতি সেই পেশেন্টের অবসেশন গড়ে ওঠে। দেখ, এখন রণবীর কাপুরের খালি গায়ের ছবি পড়ার টেবিলে ফিজিক্সের ফর্মুলার বদলে মেয়েরা চিটিয়ে রাখে। তার মানে এই নয় আলিয়া ভাটকে গিয়ে কাল পুড়িয়ে তারা ওভারব্রিজ থেকে ফেলে দেবে। কোনো নায়ককে ভালোবাসা, তার জন্য নিজে কুমারী পর্যন্ত থেকে যাওয়া, এই তো দুর্দান্ত ব্যাপার। কিন্তু তা বলে সেই ভালোবাসা, অবসেশন জিনিসটার রূপ পেলে সেটা এক প্রকার ড্রাগের নেশার মতো দাঁড়ায়। তখন তাকে স্বাভাবিক মানুষ বলা যায় না, সে তখন পুরোপুরি পেশেন্ট। স্যাপিওসেক্সুয়াল যেটা বললি না, ওটা কোনো মানসিক সমস্যা নয় রে। তুই যেমন কলেজে থাকতে অর্ণব স্যারকে পছন্দ করতিস, তা বলে তো তোর গে নোস। অর্ণব স্যারের ইন্টেলেকচুয়ালিটি, ফিজিওলজিতে অর্ণব স্যারের দক্ষতা, এগুলো তোকে আকর্ষণ করতো। আমি যেমন শ্যামলেন্দু স্যারকে পছন্দ করতাম, অ্যানাটমি স্যার। এত সুন্দর তিনি ডিসেকশন করতেন, আর তার বোঝানোর স্টাইল আর ক্লিনিক্যাল অ্যাপ্রোচ, যেগুলো আমাকে খুবই আকর্ষণ করতো। ওকে তার রূপ নয়, তার ইন্টেলেকচুয়ালিটির উপর ভিত্তি করে যদি ভালোবাসি, সেই ভালোবাসা সবসময় যে ফিজিক্যাল ইন্টিমেট হতে হবে তা নয়, কিন্তু ভালোবাসলেই সেটা স্যাপিওসেক্সুয়াল। বুঝলাম ভাই, বুঝলাম। বুঝলি যখন, এবার একটু হুইস্কিটা খা। মনোজিৎ একটা কাঁচের গ্লাসে বরফ দিয়ে হুইস্কিটা ঢালতে ঢালতে বলল, এরকম ভাবেই একটা কেস আছে। জন হ্যাকলে জুনিয়র জর্ডি ফস্টারকে নিজের মন গড়া এতটা ভালোবেসেছিল, তার সন্দেহ হয়েছিল রোনাল্ড রেগান হয়তো জর্ডি ফস্টারকে ভালোবাসে, তাই জন হ্যাকলে জুনিয়র রোনাল্ড রেগানকে খুন করে দেয়। আর ওই পোকাটা কি? পোকার নামটা জানা নেই, কিন্তু ওটা হলো তোর কিছুটা ওই কৃমির মতো। কৃমি যেরকম আমাদের খাবারের নালিতে তার হুক দিয়ে পেরেকে আটকে থাকে, তারপর সাকার দিয়ে পুষ্টি শুষে নেয়, এই প্রাণীটা সেরকম চামড়ায় আটকে খুব গভীরে তার দাঁত ফুটিয়ে বা সুর ফুটিয়ে রক্ত চুষে নেয় এবং জায়গাটা রক্তে রক্তাক্ত করে দেয়। তুই বিশ্বাস করবি না, এরকম 4খানা পেশেন্ট পেয়েছি আমি। আরো কি তোর কোনো কেস আছে নাকি? আছে তো, অনেক। তোকে আর একটা বলে শেষ করবো। খা হুইস্কিটা খা। গ্রামে মহিলাদের ছোট ছোট সমিতি হয়। সেই সমিতির একজন সদস্য সুদেশনা প্রামাণিক। ভদ্রমহিলা মিটিং শেষ করে রাস্তা দিয়ে ফিরছিল। বাড়ি ফেরার পথে ছেলেকে টিউশন থেকে নিয়ে ফিরবে। শীতের রাতে গায়ে চাদর চড়ানো। গ্রামের রাস্তা থেকে বেঁকে টিউশনটা আরেকটু ভেতরের দিকে। টিউশনের আগে একটা খেজুর গাছের ঝোপ পড়ে, তার পাশেই খাল। সেদিন পূর্ণিমার রাত, শীতে পুরো দাঁতে দাঁত চেপে যাচ্ছে। একটু কষ্ট হচ্ছে বই কি, ছেলে তো, হাতে হাত ঘষে এগিয়ে যাচ্ছে। কিছুটা সামনে এগিয়ে যেতে একটা শব্দ শোনা গেল। জিভ দিয়ে কোনো জিনিসকে বারবার চেটে কামড়ে চিবিয়ে তুলে নিলে যেরকম একটা আওয়াজ তৈরি হয়, হুবহু সেই রকম একটা শব্দ। অনেকটা এগিয়ে গিয়ে একটা খেজুর গাছের তলায় খালের পাড় ধরে সুদেশনা খেয়াল করলো পাড়ের ঘাস জমিটা পুরো রক্তে ভিজে গেছে। একটা ছেলে বা মেয়ে, সম্ভবত ছেলে হবে, পিছন দিকে ঘুরে ঘাটটা নিচু করে আছে। আরো যখন সামনে এগিয়ে উঁকি দিয়ে নিচে দেখল একটা ছেলে, সে তার নিজের ডান হাতের কনুইয়ের উপরে
হাতের অংশের মাংস জ্যান্ত খুবলে খাচ্ছে এবং পরিতৃপ্তির সঙ্গে খাচ্ছে। আমরা যেমন খাসি কিংবা মোরগের মাংস খাওয়ার সময় মুখে একটা আওয়াজ করি, মোমো করে আওয়াজ করি, যেন আমাদের পরিতৃপ্তি হচ্ছে, এ ঠিক নিজের জ্যান্ত মাংস খেয়ে সেই রকম পরিতৃপ্তির আওয়াজ করছে। সুদেষ্ণা ভয় পেয়ে সেখানে ধড়াস করে পড়ে গেল। তার পড়ে যাওয়ার আওয়াজ শুনে পূর্ণিমার আলোতে রক্ত লেগে থাকা দাঁতের চকচকে মুখটা যখন সুদেষ্ণার দিকে ঘুরে তাকালো, সুদেষ্ণার গলা শুকিয়ে বিশাল সমুদ্রের জল খেয়ে নেওয়ার মতো তৃষ্ণা জেগে উঠল। এ তো আর কেউ নয়, সুদেষ্ণার 8 বছরের ছেলে সুদীপ। বছর কয়েক আগে সুদীপের ডান হাতে কনুইয়ের ওপর একটা মাদুলি দেওয়া হয়। বাড়িতে মনসা পুজোর দিন মাদুলি খুলে ফেলে সুদীপ। মনসা মন্দিরে গর্ভগৃহে পূজা হতে হতে হঠাৎ মন্দিরের ওপরের ছাদ ভেঙে নিচে পড়ে যায়। প্রাথমিকভাবে সুদীপের মা বাবা ছেলের হাতে রুদ্রাক্ষের তাবিজ দেখতে না পেয়ে তাকে বেমালুম চড় মারে আত্মীয়দের সামনে। তারা এরকম রুদ্রাক্ষ খুলে দেওয়ার জন্য দেবী রুষ্ট হয়েছেন, তাই মন্দিরের ছাদ ভেঙে গেছে। পাশাপাশি কিছু লোক বলতে থাকে, অমর বাবু, ছেলেটার তো কোনো দোষ নেই, মন্দিরে ছাদ ভেঙেছে তো কাকতালীয় ব্যাপার। আরে না না, ছেলেটা সবসময় মাথা গরম করে থাকে, দেখলে মনে হয় মুখটি ফ্যাকাশে, সারাদিন কাকতন্ত্র যারা করে বেড়ায় তাদের সঙ্গে ঘোরে। যা বলেছেন, সুজয়ের উচিত ছেলের প্রতি খেয়াল রাখা। আমার মনে হয় পশ্চিমবাড়ায় মনসাপুরের থানায় একবার যাওয়া উচিত, বুঝলেন? না না, পশ্চিম পাড়ায় নয়, রামগঙ্গায় একজন দাসী আছে, তার কাছে যাক, আমি হলপ করে বলতে পারি কাজ দেবেই। শালা আমার মেয়ে মাস 3 খাচ্ছিল না, তারপর পেটে ঘটি বসিয়ে খাবার তুলেছে, সে একদম পাকা খিলাড়ি। সেদিন সবার উন্মুক্ত ব্যবহারে এটাই চাপা পড়ে গেল যে ছাদের সঙ্গে মন্দিরের স্তম্ভের রড তার ভালো মতো জোর বাঁধা হয়নি। তাই কয়েক মাস গড়াতে না গড়াতেই নতুন মন্দিরের প্রতিষ্ঠার দিনই ছাদ ভেঙে পড়ে। দোষ করেছে মিস্ত্রি আর আলোচনা হচ্ছে শাস্ত্র নিয়ে। হায় রে আমার রেট্রোগ্রেসিভ সমাজ। একবার স্কুলে সরস্বতী পুজোর সময় এই মায়ের পায়ের কাছে সুদীপ বই রাখতে গেছে। পাশে থাকা প্রদীপের আগুনটা কেমন যেন হঠাৎ নিজের অহংকারে বেড়ে উঠে মায়ের কাপড়ে আগুন ধরে যায়। এমন কদাকার বিভৎস দৃশ্য দেখে স্কুলের প্রধান শিক্ষক নিজে পায়ে লাথি মেরে সুদীপকে স্কুল থেকে বের করে দেয়। তাদেরও একই বক্তব্য। সবার আড়ালে একজনই ভালোবাসতেন সুদীপকে, তিনি হলেন ইতিহাসের শিক্ষক নৃপেনবাবু। তার গা হাত পা মুছে তাকে বাড়ি পৌঁছে দিলেন। ফেরার পথে সুদীপের জন্য জিলিপি আর সন্দেশ কিনে দিলেন। এরকম 2-3 বার নয়, অনেকবার সুদীপকে যেখানে সেখানে বকাঝকা, জনসমক্ষে অপমান, মারধর, এমনকি ওর গায়ে থুতুও ফেলেছে অনেকে। প্রথম কিছু হয়নি। বয়স যখন 2-3 বছর, তখন হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়তো ছেলেটা। মাঝরাতে মা জিজ্ঞেস করতো, কিরে বাবু কি হয়েছে? সে মাকে বলতো, মা, টর্চ লাইটটা জেলে টেবিলের ওই নিচের দিকটা দেখো তো, নিচে কেউ আছে নাকি? আমার সাথে রাতে ফিস ফিস করে কথা বলে। আমার মাথায় প্রচন্ড ব্যথা হয় জানো, ও ফিস ফিস করে কথা বললে। আবার অন্য একদিন রাত্রিবেলা উঠে বলে আলমারির মধ্যেটা খুলে দেখে কেউ ঢুকে বসে আছে নাকি। এরকম করে টেবিল, আলমারি, দেওয়াল, জানলার সামনে টাঙানো পর্দার পেছনে সব জায়গায় খুঁজে বেড়ায় তার নেমেসিসকে। অনেকদিন পর আবিষ্কার করলো যে না, বাইরে থেকে নয়, ওর মাথার মধ্যে থেকে কেউ কথা বলে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ফিসফিসানির স্বরটা আরো বেশি পরিষ্কার, আরো বেশি স্বচ্ছ হলো। এবার সে বুঝতে পারলো আসল কথাটা কি। তাকে তার ইতিহাসের শিক্ষক কিছু বই দিয়েছিল পড়তে, কিছু পুরাণের বই। বই পড়তে পড়তে কিছু দেবদেবীদের নাম পায়। বাবার মোবাইলে গুগল এবং ইউটিউবে সার্চ করে সেই সমস্ত দেবদেবী সম্পর্কে পড়াশোনা করে। ওটাকে পড়াশোনা বলা যায় না, অজানাকে জানার প্রতি একটা ব্যাকুল আগ্রহ। আসলে ওগুলো কোনো দেবদেবী ছিল না। ইহুদি ধর্মমতে এবং বাইবেল ধর্মমতে ফেরেশতাদের শত্রু। ওগুলো সব শয়তান, অপদেবতা, অপদেবী। ঠিক যেমন যেমন পড়েছিল বৈশিষ্ট্য, তেমন তেমন বৈশিষ্ট্যের আকার ধারণ করে ওর মাথার মধ্যে কোনো একটা অপ্রাকৃতিক জিনিস এসে কথা বলতো ওর মধ্যে শয়তান বাস করে। হেবারে যাবে কোথায়? বাইরের সমাজ বলছে ওর মধ্যে শয়তান বাস করে, এখন ওর নিজের শরীরের মধ্যে মাথা বলছে ওর মধ্যে শয়তান বাস করে। ছেলে তো ফেঁসে গেল। এত কিছুর মধ্যেও তার মাথা স্টেডি, এটাই চেয়ে যে সে শয়তান নয় সেটা প্রমাণ করার। প্রথম বালিশে মুখ বুজে গুমড়ে কাঁদত। তারপর সহ্য হয়ে যেতে একদিন জিজ্ঞেস করে ফেলল শয়তানকে, এই কোথায় শয়তান? তুই কোথায় বাস করিস?
তোর ওই হাতে। একটা বিভৎস পদাকার কণ্ঠস্বর ওর মাথার মধ্যে থেকে শোনা যেত। তোর কনুইয়ের উপর যেখানে তুই তাবিজটা পড়িস সেই জায়গাটায় শয়তান বাস করে। তারপর ধীরে ধীরে শয়তানের নির্দেশেই শয়তানের বাসস্থানকে গিলে ফেলার চেষ্টা করল। সোজা কথায় বলতে গেলে একদিন যখন শয়তান বলল, তোর ওই 5টা আঙুলের মধ্যে শয়তান বাস করে, মুরগির লেগ পিসের মতন একটা করে আঙুলের টুকরো দাঁত দিয়ে চিবিয়ে তুলে নেয়। নিজের বাম হাতের তর্জনীর আঙুলটাকে কামড়ে চিবিয়ে তোলার চেষ্টা করল। মাংসের ওপর দাঁত ঘষে যতই কামড়ের চেষ্টা করল, ওগুলো তো সব হাড়, চামড়া আর মাংসের আস্তরণ পর্যন্ত দাগ বসবে, কিন্তু হাড় ভাঙা মুশকিল। এইরকম পাগলামি শুরু করে। তারপর সেই দিনের মন্দিরের ঘটনার পর টিউশন থেকে ফেরার সময় খেজুর গাছের তলায় কনুইয়ের ওপরের হাতের মাংসটা চিবিয়ে খাওয়ার চেষ্টা করে। মাংস খুবলে তুলে ফেলে দিতে পারত, কিন্তু চিবিয়ে নিল এই কারণে যে তার মন বলছে যদি সে চিবিয়ে নেয় তাহলে সে শয়তানকে গিলে খেয়ে নিচ্ছে। যদি তার মধ্যে ভালো থাকে, সেই ভালোটাই শয়তানকে গিলে খাচ্ছে। এটা তো অদ্ভুত কেস ভাই। মানে শয়তান শরীরের যেখানে সেখানে আছে, আর আমিও যেখানে সেখানে কামড় বসিয়ে দিলাম। কোনো অদ্ভুত নয় রে অনিকেত, এটাও একটা মানসিক রোগ। এই রোগটার নাম হলো অটোফেগিয়া। এই রোগে যারা ভুক্তভোগী হয় সেই পেশেন্টগুলো নিজের শরীরের মাংস কোনো না কোনো কারণের জন্য নিজেরা খায়, এবং শুধু খায় না, উপভোগও করে। এদের মধ্যে মাংস খাওয়ার সময় বিভিন্ন রকম আবেগ জেগে ওঠে, শান্তি, পরিতৃপ্তি, এবং প্রত্যেকের নিজের মাংস খাওয়ার পেছনে কারণও আছে। আর এরকম পেশেন্টও আমি 9 করে 4খানা পেয়েছি। তোকে আমি বলছি, একটু মনে করতে দে। সে তুই মনে কর না, এখনো 12টা বাজেনি, আরো আধ ঘন্টা বাকি। অনিকেত কথাগুলো বলছে বটে, শেষের যে কথাটা সে ঠিক মতো বলতে পারল না। তার মাথাটা এবার একটু ঝিমঝিম করছে। অনেকক্ষণ বসে আছে তো, আর কখনো 2 গ্লাসের বেশি সে হুইস্কি খায় না। 11:30 পর্যন্ত 5 গ্লাস খেয়েছে। এতগুলো পেগ মেরে একটু মাথাটা বসে গিয়েছে তার। তা অনেক চেষ্টা করে বার 3 ঘড়ির দিকে তাকিয়ে বুঝলো 11:30 বাজে। এবারে শোন, ঠিক এইরকম শয়তান বাস করে 28 বছরের একটা লোক নিজের হাতের আঙুল চিবিয়ে খেয়ে নিয়েছিল। সিজোফ্রেনিয়া পেশেন্ট হিসেবে সে ভর্তি হয়। এগুলো ট্রিটমেন্ট অ্যান্টিসাইকোটিক মেডিকেশন, যেমন ধর হ্যালোফেরিডল, এইসব ওষুধ ইউজ করতে হয়। আচ্ছা ভাই মনোজিৎ, এত সমস্ত পেশেন্টের সঙ্গে তুই ডিল করিস, তোর তোর নিজের কোনো সমস্যা হয় না ভাই? হ্যাঁ, নিজের কোনো সমস্যা হয় না? জিভে জিভ জড়িয়ে গেলে মাথা ভার হয়ে গেলে যেমন হয়, সেরকম দুর্বল শরীরে নিস্তেজ গলায় প্রশ্নটা করলো অনিকেত। অনিকেতের মনে হয় খুব নেশা চড়ে গিয়েছে। প্রায় চোখের সামনে ঝাপসা দেখছে সে। টেবিলে রাখা চশমাটা চোখে পড়ে নিতে তাতেও কিছু পরিষ্কার দেখতে পাচ্ছে না। দেখ, যেটা সত্যি কথা, ডু নট কনফার্ম টু দ্য প্যাটার্ন অফ দিস ওয়ার্ল্ড, but be transformed by the renewing of your mind. Then you will be able to test and approve what God's will is, His good, pleasing and perfect will. Uddharet atmanatmanam natmanam basadayet atmaibo hatmanabandhu atmaibo ripuratman. আরে কি হলো রে? উফ, বাইবেল গীতা সব একসাথে মিশিয়ে কি করছিস বলতো? নেশায় এত চড়ে গেছে সোফা থেকে নিচে পড়ে অনিকেত কথাগুলো বলছে। অনিকেতের কাছে এগিয়ে এসে মনোজিৎ তার ডান হাতটা দিয়ে অনিকেতের মাথাটা তার কোলে রেখে বলল, নিজেকে নিজে উত্তীর্ণ করো, নিজেরই দ্বারা নিজেকে অবনমিত করো না, কারণ মন নিয়ন্ত্রিত হলে সে নিজেই বন্ধু, আর নিয়ন্ত্রণহীন হলে সে নিজেই শত্রু। মাঝে মাঝে গীতা, বাইবেল সবই পড়তে হয়। সাইকোলজিস্ট তো, একটু মোটিভেশনাল স্পিকার হওয়ারও চেষ্টা করতে হয়। কি টেলিভিশন? এত নেশা চড়ে গিয়েছে অনিকেতের, আর সে ভালো মতো কথা বলতে পারছে না, ভালো মতো শুনতে পারছে না। মোটিভেশন কে শুনছে টেলিভিশনে?
চল, তোর অনেক নেশা চড়ে গেছে। 10 মিনিট একটু ঘুমিয়ে স্নান করে নে, তারপর পাক্কা 12টার সময় কেক কাটবো। মনোজিৎ অনিকেতকে ধরে তার ভেতরের ঘরে চলে গেল। অন্ধকার একটা ঘর, সম্ভবত নিচে কোনো পাম্প ঘর ছিল। পরিত্যক্ত পাম্প ঘরের যেখানে সেখানে একটা আওয়াজ আসছে, টুপ টুপ করে জল পড়ার শব্দ। একটা সত্যি কথা কি, একই শব্দ একবার, দুবার, 3 বার শুনতে ভালো লাগে। বারবার যদি সেই শব্দটা শোনা যায়, আমাদের কানের পাশাপাশি মগজটাও খেপে যায়। তার উপর যদি সেই শব্দের ধ্বনির তীব্রতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে, একটা স্বাভাবিক মানুষকেও 2-3 দিনের মধ্যে পাগল করে দিতে সম্ভব শুধু একটা সামান্য আওয়াজ। এটা সামান্য শব্দের মধ্যে যে কি অসামান্য ক্ষমতা থাকতে পারে তা ভাবার বাইরে। এই আওয়াজেই একটা হল ঘরে বসে থাকা একজন নিস্তেজ মানুষের 2 চোখের পাতা খুলে গেল। খুব আরাম করে কাত হয়ে থাকা ঘাড়টা এবারে সোজা করল। তারপর মানুষটা বুঝতে পারল তার হাত পা একটা চেয়ারের সঙ্গে বাঁধা রয়েছে। এইরকম চেয়ারে বেঁধে থাকার কারণটা সে বুঝে উঠতে পারল না, কারণ মানুষটার এখন বিছানায় শুয়ে থাকার কথা। কারণ এই মানুষটা রাত্রি 12টার পর আরেকজন মানুষের সঙ্গে তার জন্মদিন পালন করবে। হ্যাঁ, একদমই তাই। এই মানুষটাই হলো অনিকেত। তার মানে কি, মনোজিৎ তাকে বেঁধেছে। যতক্ষণ সে মনোজিতের সঙ্গে কথা বলছিল, মনোজিৎ ছাড়া মনোজিতের ড্রাইভার, তার চাকর রমেনবাবু, বাড়িতে 2 পোষ্য, এক হলো সেই রক্তিম, সে হুইস্কির বোতলটা এনেছিল, আর অপরজন সেই মহিলা মনোজিৎ যার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। তার নাম হলো শুভনা। সে একটা বাড়িতে বরফ এনেছিল। তাহলে মনোজিৎ যদি তাকে বিছানায় শোয়াতে নিয়ে যায়, সে এখন চেয়ারে বাঁধা অবস্থায় কেন? আর সব থেকে বড় কথা, এখন সে কোথায় রয়েছে? হঠাৎ অন্ধকার ঘরটার মাত্র একটা জায়গায় আলো জ্বলে উঠল, ঠিক তার মাথার উপর একটা হলুদ রঙের বাল্ব জ্বলে উঠল। যতটা আলোর পরিসর তাতে সে বুঝতে পারল তার আশেপাশে আরো কয়েকটা ছোট ছোট ঘর রয়েছে। না, ঠিক ঘর নয়, জেলের মতন কুঠুরি। তারপর কিছু অস্বাভাবিক আওয়াজ শোনা যাচ্ছে। আওয়াজগুলো এমনভাবে রিফ্লেক্ট করছে, মনে হবে যেন আন্ডারগ্রাউন্ডে কোনো ফাঁপা ঘরে রয়েছে সে। তার মধ্যে কিছু আওয়াজ অনিকেত নিজে শোনেনি, কিন্তু সেই আওয়াজের বর্ণনা সম্পর্কে সে পরিচিত। সব থেকে পরিচিত আওয়াজ দেওয়ালের সঙ্গে হাতের কোনোই ঘষলে যেরকম আওয়াজ হয়, সেরকম একটা আওয়াজ ঘস ঘস করে শোনা যাচ্ছে। শূকর যেমন তার মুখ আর নাক ফুলিয়ে ঘোঁত ঘোঁত করে আওয়াজ করে, সেভাবেই কেউ যেন আওয়াজ করছে। আর বেশ কজনের, মানে বেশ অনেকজন ছেলে মেয়ে একটা রাগ ও ক্ষুব্ধতা মেশানো স্বর সে শুনতে পেল। সবাই একটাই কথা বলছে, ঠিক তখনই পিছন দিক থেকে কেউ একজন বলে উঠল, একটু সুর করে নাটকীয় ভঙ্গিতে, ডাক্তার বাবু বললেন রেগে, আমার কি দোষ বলো হে, আগে তো জানতে হবে না রোগটা লিভারে না কিডনিতে। অনিকেতের মনে হলো 2টো জিনিস তার চেনা, বিশেষ করে ভয়েসটা খুবই চেনা। এটা তো মনোজিতের ভয়েস। মনোজিৎ তাকে জেনে বুঝে বেঁধেছে, কিন্তু কেন? আর দ্বিতীয়টি হলো এই গানের লিরিক্স, এটা তো চেনা, খুবই চেনা, বড্ড কলেজ লাইফে খুব শুনেছে সে। মনোজিৎ, এই হচ্ছে নাকি? হ্যাঁ, পাগলামি করছিস কেন? হ্যাঁ, পাগলামি করছিস কেন? নিজস্ব গলায় কথাটা বলল অনিকেত। এখনো তার নেশা সম্পূর্ণ কাটেনি। পিছন থেকে মনোজিতের পায়ের শব্দ, সে এগিয়ে আসছে এবং তার সঙ্গে গানের শব্দটাও বিড়বিড় করছে সুরে সুরে। ডাক্তার বাবু বললেন রেগে, আমার কি দোষ বলো হে, আগে তো জানতে হবে না রোগটা লিভারে না কিডনিতে। এই অংশটা গাইতে গাইতে পিছন থেকে মনোজিৎ অনিকেতের কাঁধে হাত রাখলো
তারপর বলল, গানটা খুব চেনা না রে? 22 আগস্ট, নজরুল মঞ্চ, নচিকেতার কনসার্ট। ডাক্তার ডাক্তার আমারে বাঁচান গো ডাক্তার, পেট খারাপ, মাথা ঝিমঝিম, হাঁচি কাশি থামে না আর, সকালে উঠে দেখি আমি মুখে এসে গেছে হাঁসফাঁস ঝাঁঝর। বলে অট্ট হাসি দিল মনোজিৎ। তার ঠোঁটের আড়ালে দাঁতে শয়তানের হাসি, তার চোখের মনি বাজ পাখির মতো। সে বলল, রমেন, লাইটস, ক্যামেরা, অ্যাকশন! সঙ্গে সঙ্গে অনিকেতের সামনে আরো একটা হলুদ বাল্ব জ্বলে উঠল। সেটা অনিকেতের থেকে একটু দূরে। এক প্রকার নাটকীয় ভঙ্গিতে নাচতে নাচতে মনোজিৎ সেই আলোর নিচে এসে দাঁড়ালো, আর পিছনে বাজতে থাকলো নচিকেতার সেই গানের সুর। কিন্তু গানটি মনোজিৎ নিজের কণ্ঠে ধরল। গলা নেহাত মন্দ নয়, পাগল মস্তিষ্কের মতন গানের মধ্যেও পাগলের মতন মেতে উঠল সে। ডাক্তার ডাক্তার আমাকে বাঁচান, আমারে বাঁচান ডাক্তার, পেট খারাপ, মাথা ঝিমঝিম, হাঁচি কাশি থামে না আর, সকালে উঠে দেখি আমি মুখে এসে গেছে হাঁসফাঁস ঝাঁঝর। গেলাম আমি ডাক্তার বাবুর চেম্বারে। তিনি চশমা পরে বললেন, ধারে এসে কি হয়েছে তোমার বলো, না বললে তো বোঝা মুশকিল। আমি বললাম, পেট বুকে চাপ, মারাতে ঘুম হয় না, চোখে আসে জল, বউ বলে পাগল, আমি বলি রোগ, মাথার মধ্যে বাজে ঢোল। ডাক্তার বাবু একটু হেসে লিখে দিলেন 12টা টেস্ট। আমি বললাম, এত কিছু কেন? তিনি বললেন, ওটা বেস্ট। প্যাথোলজিতে গেলাম আমি, দিলাম রক্ত, দিলাম পেশাব, এক্সরে, সিটি, আল্ট্রাসাউন্ড, খরচ গেল 1000 খানেক টাকা। রিপোর্ট নিয়ে ছুটলাম আমি আবার সেই চেম্বারে। ডাক্তারবাবু বললেন হেসে, ভয় নেই, কিছু হয়নি তোমারে, স্ট্রেস একটু বেশি, আর কিছু নয়, 2টো ওষুধ খাও, ভালো থাকো। আমি বললাম, এই তো কথা বললে আগে পারতেন, আমার 1000 টাকা গেল শুধু পারতে। ডাক্তারবাবু বললেন রেগে, আমার কি দোষ বলো হে, আগে তো জানতে হবে না রোগটা লিভারে না কিডনিতে। তুমি তো পেশেন্ট, আমি তো ডাক্তার, পরীক্ষা না করলে কেমনে বলবো সত্যিকার। আমি বললাম, ওষুধ তো দিলেন 2টো মাত্র, 1000 টাকা গেল, বাঁচলো না পেট আর মাথা। তখন ডাক্তারবাবু বললেন ধীরে, আমিও তো মানুষ, পেট তো আমারও আছে ভাই, সবকিছু যদি ফ্রি করে দিই চালাবো কি করে এই প্রাইভেট প্র্যাকটিস ভাই। ডাক্তার ডাক্তার আমারে বাঁচান, রোগ না হলে তো টাকাটাই যান। ডাক্তার ডাক্তার আমারে বাঁচান, আপনারা মানুষ না কর্পোরেট দানব। মনোজিৎ মুখে সেই গান আওড়াচ্ছে। রমেন পিছনের দরজা থেকে একটা স্ট্রেচার নিয়ে এলো, তারপর মন্ত্রমুগ্ধের মতন সেটা মনোজিতের সামনে রাখলো। স্ট্রেচারে বহু ধরনের ছুরি, রেজার ও ব্লেড। মনোজিৎ হাতে একটা গ্লাভস পরতে পরতে বলল, অনিকেত, তোকে বলেছিলাম না শুধু পেশেন্টের হিস্ট্রি বলবো না, সাথে স্যাম্পলও দেখাবো। তুই কি চাস বলতো? হ্যাঁ, এসব করছিস কেন? আমাকে শোয়াতে নিয়ে গিয়ে এখানে কিভাবে আনলি? হ্যাঁ, আমাকে শোয়াতে নিয়ে গিয়ে এখানে কিভাবে আনলি? আচ্ছা, তুই যে হুইস্কিটা খাচ্ছিলিস তাতে একটু কড়া ডোজের সেডেটিভ মেশানো ছিল, তাই তুই আনকনসিয়াস হয়ে যাস। সরি বেবি, একটু কষ্ট হচ্ছে। শোন না। এই বলে একটা অ্যাপ্রন পরে নিল মনোজিৎ। তারপর প্লাস্টিকের একটা কভার গায়ে চাপিয়ে মুখে মাস্ক পরে নিল। তারপর অনিকেতের একদম মুখের কাছে এসে চেঁচিয়ে বলল, রমেন, রুম নাম্বার এর আলোটা জ্বালো। এতটা কাছে মনোজিৎ। অনিকেত তার ঘামে ভেজা মুখ, মনোজিতের উষ্ণ নিঃশ্বাস অনুভব করছে। তুই তো ফরেন্সিক রিসার্চের জন্য এখানে আছিস, আমাকে আজকে এভাবে ডেকে আনলি কেন ভাই? হ্যাঁ, রিসার্চই তো করবো, ফরেন্সিকের করবো, তোর করবো। আর যেই মনোজিৎ আর কথাটা বলল, একটা বাল্ব জ্বলে উঠল। অনিকেত যেখানে বসে আছে তার দুপাশে 2টো দেওয়াল বরাবর কতগুলো ছোট ছোট ঘর, জেল ঘর। তাদের মধ্যে সব থেকে প্রথম সেলের ওপরে এ বলে লেখা রয়েছে। সেই ঘরে আলো জ্বলছে। তারপর সেই দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে অনিকেত চেঁচিয়ে উঠল আর বলল,
মনোজিৎ, এরা এরা কারা? এরা তো শালা নরকের শয়তান। তুই 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 পাগল হয়ে গেছিস মনোজিৎ? ও ভয় পাচ্ছিস কেন? আরে এরা তো আমার পেশেন্ট। এটা তোকে বলেছিলাম না? মনে নেই কি বলেছিলাম? আচ্ছা আমি বলছি, ভয়েরিস্টিক অ্যান্ড স্যাডিস্টিক ডিসঅর্ডারের ভুক্তভোগী যে সমস্ত পেশেন্টগুলো, এরকম মোট 5টা পেশেন্ট আমি ট্রিটমেন্ট করছিলাম। আসলে আমি এদের প্রত্যেককে খুঁজে খুঁজে বের করেছি, এরা কেউ আমার কাছে কাউন্সিলিং এর জন্য আসেনি। তুই তুই একটা উন্মাদ পাগল হয়ে গেছিস ভাই। তোকে তোকে আমি থাম থাম, ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। এখানে মোট 4 জন আছে, কিন্তু আমি মোট 5টা পেশেন্ট জোগাড় করেছিলাম। ভালো করে তাকিয়ে দেখ। সম্ভবত দুটো ছেলে সেলের গ্রিলগুলো ধরে জিভ দিয়ে চাটছে, বাকি দুটো মেয়ে সম্ভবত ঘরের মেঝেটা চাটছে। কিন্তু কেন? কারণ মেঝে আর গ্রিল জুড়ে শুধু রক্ত আর রক্ত। সে কি ভয়ানক নারকীয় দৃশ্য! যে পেশেন্টগুলোর বর্ণনা শুনে অনেকেদের প্রায় পেটের ভেতরের জিনিস বেরিয়ে আসছিল, তাদেরকে জ্যান্ত দেখে অনেকেদের অবস্থা একদম বেহাল হয়ে গিয়েছে। কারণ সেই এ সেলের মধ্যে কোণের দিকে একটা শরীর পড়ে রয়েছে। না, ঠিক শরীর নয়, চামড়া মাংসপিণ্ড সব একেবারে অগোছালো হয়ে একাকার। কেউ যেন খুবলে খুবলে খেয়েছে। অনেকে তো যখন খুব ঘামছে, পিছন থেকে একটা ঠান্ডা কাপড় মতন কিছু একটা ওর কাঁধের ওপরে অনুভব করলো। পিছন ফিরে দেখবার চেষ্টা করলো, কিন্তু ঘাড়টা ঠিক মতন ঘোরাতে পারলো না। পিছন থেকে কেউ একজন বলল, ডাক্তার, আমি ভালো গাড়ি মুছতে পারি জল দিয়ে। তোমার শরীরে ঘাম হচ্ছে, ভালো মতো মুছে দেবো ডাক্তার? এই গলাটা তো খুব চেনা, এটা তো মনোজিতের ড্রাইভারের গলা। এই কথাটা ভেবে অনিকেত বলল, মনোজিৎ, মনোজিৎ, তোকে আমি খুন করে দেব, জানোয়ার ছেলে। দেখলি তো অনিকেত, মানুষের মস্তিষ্কটা কতটা জটিল। যে ছেলে আরশোলা দেখলে ভয় পায়, সে বলছে খুন করে দেবে। আসলে আমাদের প্রত্যেকের মস্তিষ্ক কিছু না কিছু জিনিসের প্রতি বায়াসড। যেমন তোর বরাবরের জন্য ধারণা ছিল মুসলমান মানেই ছোট লোক, আমার ধারণা ছিল কমার্শিয়াল মুভি মানেই ফালতু সিনেমা, আমার মায়ের ধারণা ছিল, বা আমাদের সবার মা বাবার ধারণা, ছেলে মেয়ে প্রেম করছে মানেই সেক্স করে ফেলেছে। মনে হবে এগুলো কিচ্ছু নয়, কিন্তু এগুলোই কিন্তু অনেক কিছু। তুই জানিস এই ড্রাইভারটাকে? ডাক্তার, আমার আসল নাম অমল, অমল শো। এই ডাক্তার আমাকে বাঁচিয়েছে, জায়গা দিয়েছে, খেতে দিয়েছে, ঘুমাতে দিয়েছে, শান্তি দিয়েছে। আমি এখন খুব খাই, পেট ভরে খাই। আমাকে আগে কেউ খেতে দিত না। পিছন থেকে যখন ড্রাইভারটা এই কথাগুলো বলে উঠলো, তখন রেগে গিয়ে অনিকেত বলল, বাস্টার্ড, এই তো ট্রিটমেন্ট। যত সব উন্মাদ তার কাটা পাগলদের সঙ্গে তুই পাস করছিস। ভাই ভাই, তুই বাড়ি চল, তুই তুই আমার সঙ্গে থাকবি। মনোজিৎ তখন অনিকেতের পায়ে থুতু ফেলে বলল, অনিকেত, ওটা তোমার জগৎ, এটা এদের জগৎ। এদেরকে এদের মতো বাঁচতে দাও। আমি অন্য রকমের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করি, আর 5টা হাসপাতালের থেকে আমার ট্রিটমেন্ট সম্পূর্ণ অন্যরকম। এরা উন্মাদ নয়, এরা পাগল নয় অনিকেত, এরা মানুষ। রমেন, সব কটা লাইট জ্বেলে দাও। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ ঘরটা আলো হয়ে গেল। তারপর মনোজিৎ একটার পর একটা সেলের পাশে দাঁড়ালো। সেখানে দাঁড়িয়ে খাঁচায় বন্দি থাকা মানুষ গিনিপিগগুলোর দিকে তাকিয়ে এমনভাবে ইঙ্গিত করছে যেন সমস্ত মেন্টাল পেশেন্টগুলো ওর ইশারায় পুতুলের মতো নিয়ন্ত্রিত হচ্ছে। এটা হলো বি নম্বর সেল। তোকে বলেছিলাম না ক্লিনিক্যাল লিসেনথ্রপি ডিসঅর্ডারের পেশেন্টের কথা? এই ঘরটাতে সেই 4টে পেশেন্ট রয়েছে। অনিকেত খেয়াল করলো 4টে মানুষ, কিন্তু তাদেরকে মানুষ বলাটা ঠিক হবে না। মৃগী রোগ হলে মানুষের যেমন মাংসপিণ্ডগুলো খিঁচে টান টান হয়ে যায়, এই 4 জন নেকড়ের মতন হামাগুড়ি দিয়ে ঘরের এদিক ওদিক পায়চারি কাটছে। মাঝে মাঝে ওপরের দিকে লাফিয়ে কিছু একটা খাওয়ার চেষ্টা করছে। যেটা খাওয়ার চেষ্টা করছিল ওপরে ঝোলানো দড়িতে বাঁধা সেই খাবার থেকে টক টক করে রক্ত পড়ার শব্দ আসছে, কিন্তু ওপরে কিসের মাংস ঝুলানো আছে সেটা কিন্তু সন্দেহের বিষয়। তোর তোর ফরেনসিক থেকে নিউরো সাইকোলজিস্ট হওয়াটা আদৌ একটা পেশা নয়। তুই তুই নিউরো সাইকোলজিস্ট হওয়ার নেশায় মেতে উঠেছিস। তাই এত বছর ধরে আমাদের সবার আড়ালে তোর নিজের গ্রামের বাড়ির ফার্ম হাউসে এইসব কীর্তি করে বেড়াচ্ছিস। এখনো সময় আছে, আমার সাথে ফিরে চল, আমার সাথে ফিরে চল, কিছু একটা ব্যবস্থা করা হবে। চেয়ারে বসে ছটফট করতে করতে অনিকেত কথাগুলো দাঁতে দাঁত চেপে বলল,
আমি একদম মানসিকভাবে ফিট। এই যে পাশের সি সেলটাতে যে মানুষগুলো রয়েছে যাদেরকে তুই পেশেন্ট বলে মনে করিস, তারাও যেমন সুস্থ, আমিও তেমনি সুস্থ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে তোকে বলিনি আমার এই সমস্ত গেনিপিক গুলোর সম্পর্কে। বলি, এই সেলটাতে অ্যাপটেমনোফিলিয়া সিনড্রোমের রোগটাতে যে ভুক্তভোগী যে সমস্ত পেশেন্টগুলো রয়েছে, দেখ তাদের কেমন আচরণ। যেন মনোজিৎ একটা আওয়াজ দিল মুখে, মুখে একটা হুইসেল দিয়ে সংকেত দিল। অমনি 5 জন মানুষ পিছনে ঘুরে তাকালো। তার মধ্যে রক্তে রক্তাক্ত গোটা ঘর, চারিদিকে সাজানো রয়েছে বিভিন্ন রকমের সরঞ্জাম। সেই সরঞ্জামের মধ্যে রয়েছে একটা বড় করাত, 4-5 রকমের ছুরি। যেটা খেয়াল হলো একটা প্রায় যুবক ছেলে আর একটা ছেলে ডান হাতের কবজির কাজটা করাত দিয়ে কাটছে। তার থেকে বিভৎস যার হাতটা কেটে নেওয়া হতে চলেছে, সে তো দিব্যি মজা নিচ্ছে যেন। আর একটা মানুষ ঘরের একদিকে কোণে পড়ে আছে ভিল ধরে, তার শুধু 2টো হাত আছে, বাকি 2টো পা সেখানে শুকিয়ে যাওয়া মাংসপিণ্ড ছাড়া কিচ্ছু নেই। এটা সেই রোগ, এরা সবাই মনে করে এদের শরীরের যে কোনো অঙ্গ যেগুলো মনে হয় কোনো কাজের না, সেগুলো এরা জাস্ট কেটে ফেলে দেয়। অবাক হওয়ার কিছু নেই অনেকে, বাকি স্যাম্পলগুলো দেখো। তুই আমাকে অ্যাপোটেমনোফিলিয়া সিনড্রোমের 6টা পেশেন্ট বলেছিলিস, এখানে তো মোটে 5টা। বাবা, তোর স্মৃতিশক্তি তো এখনো বেশ শক্তপোক্ত। ওই তো তোর পিছনে আসছে। অনিকেত দেখলো রমেন বাবু হাতে একটা ট্রে নিয়ে তাতে জল এনে মনোজিতের টেবিলে রাখলো। একটু জল খাবি অনিকেত? তারপর মনোজিৎ অনিকেতের ডান হাতটায় টেবিল থেকে একটা স্ক্যালপেল তুলে রমেনের ডান হাতটা কাটতে শুরু করলো। এই মনোজিৎ, কি করছিস? থাম, থেমে যা মনোজিৎ, থেমে যা। তুই পাগল, তুই উন্মাদ, তুই একটা শয়তান নরকের দানব। ওর ব্যথা হয় না, কারণ ওটা ওর আসল হাত নয়, ওটা প্রস্থেটিকের হাত। ও রমেন নয় বাবু, ও আসলে সেই কালিয়া, প্রথম এবং 6 জনের মধ্যে অন্যতম পেশেন্ট। অনিকেত সত্যিই দেখলো হাতটা কেমন খুলে গেল। তারপর থেকে উপর থেকে বাল্বের নিচে দাঁড়িয়ে রমেন মানে ওরফে কালিয়া অনিকেতকে বলল, স্যার একটু কফি আর স্যান্ডউইচ আনি। তারপর কেমন দৌড়াতে দৌড়াতে একবার করে প্রত্যেকটা ঘরের সামনে দাঁড়ালো আর বকতে শুরু করলো মনোজিৎ। যেমন ধর এইখানে এই ডি ব্লকে অটোফেগিয়া সিনড্রোমের 3টে পেশেন্ট রয়েছে, বাকি আরেকজন তোর পিছনে। পিছন থেকে কেউ একজন অনিকেতের হাতের উপরে হাত রাখলো। মনে তো হচ্ছে হাতের তালু, কিন্তু মানুষের হাতের তালু এতটা অমসৃণ এবড়ো খেবড়ো তো হয় না। তারপর সামনে এলো রক্তিম, হাতে নিয়ে হুইস্কির বোতলটা। রক্তিমা কেউ নয় রে, নিজের মাংস খুবলে খাওয়া খালের ধারে সে সুদীপ। বাকি 3টে মানুষকে দেখ, কেউ নিজের পা কামড়ে খাচ্ছে, কেউ নিজের হাত কামড়ে খাচ্ছে, আবার কামড়ে মাংসটা ভালো মতো তুলতে না পারলে আমি তাদের জন্য কত রকমের সরঞ্জাম রেখেছে ভেতরে, 5-6 রকমের ছুরি, আরো বেশ কয়েকটা করাতো আছে। আর এই হলো ব্লক ই আর ব্লক এফ। ই ব্লকে অ্যালিস ওয়ান্ডারল্যান্ড সিনড্রোমের পেশেন্টরা রয়েছে, আর ওই পারে এফ ব্লকে ইরোটিমানিয়া সিনড্রোমের পেশেন্টরা রয়েছে। তখন হঠাৎ শোভনা হাতে আইস কিউব নিয়ে ঘরে এসে ঢুকলো। শোভনা, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও। আরে অনিকেত, ওটা শোভনা নয় রে পাগলা, এটা সুরঙ্গনা। ইরোটিমানিয়াতে ভুক্তভোগী সেই পাগলি যে সেই নায়িকাটাকে মেরে ফেলেছিল। আর ওই রুমের একদম কোণের দিকে পড়ে রয়েছে দেখ মাধবী, তার অবস্থা দেখ কেমন, এখন কণ্ঠার হাতটা বেরিয়ে গেছে। এখানে আসার পর পায়ে আর গালেও অনেক আঁচড় কেটেছে, বলে কিনা পাটা ঠিক নেই, হিল পড়লে ভালো মতো হাঁটতে পারবে না, ওখানে একটা অফিসগুলোতে কাজ করার জন্য এই স্টাইলিশ হতে হবে। তুই এদেরকে বন্দি রেখে না সুস্থ করে আরো এদেরকে রোগকে বাড়িয়ে কি করতে চাইছিস ভাই? মহা আবিষ্কার, দ্য গ্রেট ইনভেনশন অফ মনোজিৎ, পিএইচডি ডক্টরেট অফ নিউরোসাইকোলজিস্ট। আমি প্রত্যেক দিন প্রত্যেকটা ব্লকের একটা পেশেন্টের সাথে আরেকটা পেশেন্টকে একসাথে রাখি, তাদের পরস্পরের মধ্যে কথাবার্তা বলতে দিই, নিজেদের আদর্শ শেয়ার করতে দিই। বন্ধু, হয়েছেটা কি? এই সমস্ত রোগের ঊর্ধ্বে আরো একটা রোগ, তাতে রক্ত মাংসের কোনো ছোঁয়া আছে না আছে তাতে মারামারি খুনোখুনি। সেই রোগের মূল ধারণা হলো পুতুল নিয়ন্ত্রণ, ম্যানিপুলেশন। একটা মানুষের আদর্শ চিন্তা ভাবনা, ভুল ধারণা, আর একটা মানুষ সেটাকে ঢেকে ধীরে ধীরে তার বসে এসে ওই সেম ভুল ধারণা ও আদর্শ নিয়ে বাঁচতে থাকে। আর এই বিশেষ সাইকোলজিক্যাল রোগটির নাম ফলি আর ডিওক্স।
আমি শুধু দেখলাম যার অটোফেগিয়া হয়েছে তারও কিন্তু অ্যালিস ওয়ান্ডারল্যান্ড হতে পারে। একই শরীরে একাধিক সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে বন্ধু, যদি সঠিকভাবে মগজ ধোলাই হয়। হিরক রাজার দেশেতে যন্ত্রমন্ত্র ছিল, এখানে মানুষের কথার মধ্যেই কাজের মধ্যেই বিষ লুকিয়ে আছে। একবার ঠিক মতো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারলে ধীরে ধীরে মানুষ সেটা গ্রহণ করতে শুরু করবে। আমারও এদের সঙ্গে থেকে থেকে এরকম হয়েছে। যেদিন যেদিন আমার ইচ্ছে করে তখন আমি আমার এই জন্মভূমি শ্রীরামপুরের শিকারে বেরিয়ে যাই। তুই হয়তো শুনে থাকবি বা জেনে থাকবি কাটা আঙুল আর কয়েকটা কাটা শরীরের অঙ্গ পাওয়া গেছে। ওগুলো আসলে আমারই শিকার। আজ একটু মুড অফ ছিল, হঠাৎ ইচ্ছে করলো হিউম্যান ফ্লেশ খাবো, কিন্তু কি করি, এখানে শিকার করতে করতে প্রায় কেস জানাজানি হয়ে যাবে, তাই চাপ নেই। ডেড বডিগুলো দেখ। প্রত্যেকটা ঘরের মাঝেই যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে গিয়ে মনোজিৎ যখন একটা করে বিছানার মতন দেখতে ছোট ছোট ঘর টানলো, তাতে শোয়ানো রয়েছে অনেকগুলো লাশ, সম্ভবত 5টা। তখন টয়লেট করতে গিয়ে আজকালের নোটিফিকেশনে যেটা দেখেছিল এগুলো সেই মানুষগুলোর লাশ। তাদেরকে মরার পরে মনোজিৎ এইভাবে প্রিজার্ভ করে রেখে দিয়েছে। মনোজিৎ পুরোপুরি যে পাগল, ডিমনেশিয়াতে ভুগছে, এই ব্যাপারে কোনো ভুল নেই। মনোজিৎ নিজে একটা স্ক্যালপেল নিয়ে এগিয়ে এলো। রমেন, 3 ইঞ্চি ছুরিটা এনো তো। বুঝলি অনিকেত, আমার মধ্যেও মাঝে মাঝে এই বিভিন্ন রকমের ডিসঅর্ডার গুলো জেগে ওঠে। এখনো খুঁজে পাইনি এটা কি এক ধরনের এমওপিডির লক্ষণ। আজ বিকেল থেকে মনটা খচখচ করছে, প্রচন্ড ইচ্ছে করছে একটু মানুষের কাঁচা মাংস খাবো। আমার মনে হয় আমার মধ্যে আজকের ভয়োরিস্টিক অ্যান্ড স্যাডিস্টিক সিনড্রোম মাথাচাড়া দিয়ে উঠেছে। রমেন, তুমি আগে অনিকেতের গোটা গায়ে কেক মাখিয়ে দাও। ওর উপরে কেক আর ক্রিম মাখিয়ে দিলে আমরা ওখানেই ছুরি দিয়ে কেটে আমার জন্মদিনটা সেলিব্রেট করবো। হ্যাঁ, কি বলতো অনিকেত, ছোটবেলায় স্কুলের কেমিস্ট্রি ল্যাবে যখন তোর হাতে আগুন ধরে গেছিল সবাই আমাকে বলেছিল জল আন, বরফ আন। তুই বিশ্বাস কর, অন্যরা সবাই ছোটাছুটি করছিল তোর জন্য জল আর বরফ আনতে, কিন্তু আমি যাইনি। আমি একটু কাঁদছিলাম। পুড়ে যাওয়া হাতের যন্ত্রণায় তোর কষ্টে নয় রে, না 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 না, সবাই তাড়াতাড়ি তোকে ইমার্জেন্সি নিয়ে চলে যেতে। আমার কষ্ট হচ্ছিল। আরে আমি তোর পুড়ে যাওয়া হাতটা দেখছিলাম, ধীরে ধীরে তোর পোড়া চামড়ায় ফোসকা পড়ে কেমন বড় বড় হয়ে উঠেছিল। আমার খুব সুন্দর লাগছিল দেখতে, দারুণ লাগছিল, কিন্তু তোকে তাড়াতাড়ি নিয়ে চলে যেতে আমি তো দেখতে পারিনি। আমার খুব কষ্ট হচ্ছিল, আমার। মনোজিৎ একটু সামনে এগিয়ে যেতে একটু পরে একটা গুলির আওয়াজ এলো। মাথা ফুঁড়ে রমেনের ডেড বডিটা জাস্ট অনিকেতের কোলের ওপরে পড়ে রয়েছে। যা অনিকেত, এত তাড়াতাড়ি জানিয়ে দিলি তুই কে? তার মানে কি খেলা ঘুরে গেল? অনিকেত তো চেয়ারে বাঁধা, তার হাতে কোনো অস্ত্র নেই, বন্দুক নেই। গুলিটা কোথা থেকে এলো? অনিকেত নাকি ইন্টেলিজেন্স স্পেশাল টাস্ক ফোর্সের সৌমেন বাগচি। একটা পুরোনো স্টাইল, 19 শতকের স্পাই এজেন্টের মতো নিজের পিঠের পেছনে এক ধরনের যান্ত্রিক বা মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট, যা খুব ভয়ঙ্কর থেকে অতীব ভয়ঙ্কর, নিজের শত্রুপক্ষ কাছে সামনে থাকবে। তুমি জাস্ট তোমার হাতের কাছে জামার হাতলের তলায় রাখা পুলিটা বা এক প্রকার সুইচ রাখার ব্যবস্থা করবে, এবং সেটা প্রেস করলে তোমার ঠিক জামার কলারের সাইড থেকে, বা যদি মাথায় ক্যাপ বা টুপি পরা থাকে তার ফাঁক থেকে একটা বুলেট ফায়ারিং হবে। কি অসাধারণ আবিষ্কার, তাই না? এদিকে অনিকেত ভাবছে সে তো ইন্টেলিজেন্স স্পেশাল টাস্ক ফোর্সের সৌমেন বাগচি। সে তো এসেছিল খবর পাকা ছিল বলে মনোজিৎকে ধরতে। মনোজিৎ রত্নাকর মানসিকভাবে কতটা বিকারগ্রস্ত জানি না, কিন্তু সে যে কয়েকটা ভয়ানক কিছু মার্ডার করেছে, তার এলাকার এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কতগুলো লাশের অঙ্গ। খুঁজে পাওয়া যায়নি সম্পূর্ণ ডেড বডিটা, সেই হিসেবেই এসেছিল, কিন্তু মনোজিৎ সেটা ধরে ফেললো কি করে? সম্পূর্ণ ফেস চেঞ্জ করে এসেছে। এটা এক ধরনের সিলিকন প্রস্থেটিক মেকআপ। কি ভাবছেন সৌমেন বাবু? আপনি যতই সিলিকনের পরিপাটি করে প্রস্থেটিকের মাধ্যমে নিজেকে লুকোনোর চেষ্টা করুন, আপনি জানেন না আপনার যে খোঁচড়, যে আপনাকে গোপন ডেরায় খবরটা দিয়েছে সেই মালটাও আমার পোষা, আমার নিজের একটা পেশেন্ট। দ্বিতীয়ত, আপনাকে আরো একটু স্টাডি করতে হতো। আপনি সম্ভবত জানেন না পিনট নয়ের এই হুইস্কিটা খেলে অনিকেতের ভয়ানক অ্যালার্জি আর ভমিটিং হতো। আপনার গলার স্বর যখন হুবহু অনিকেতের সঙ্গে মিলে যাচ্ছে দেখতে পেলাম, অনিকেতের ভয়েস একদম ভালো মতোই প্র্যাকটিস করে মাঠে নেমেছে, তখন খুব সন্দেহ হলো। জাস্ট একবার রিচেক করে নিয়েছিলাম। আর দেখুন, অনিকেতের বাম হাতে যে জন্ম চিহ্নটা আছে না, বার্থমার্ক, ওই রকম বাম হাতে তালুর ওপর এভাবে থাকে না। ভুলে যাবেন না আমি একজন ডাক্তার।
শরীরের বিভিন্ন জিনিসের অবস্থান সম্পর্কে আপনার থেকে বেশি আমার ধারণা আছে। ওইটা একটা স্পেসিফিক অ্যানাটমিক্যাল পজিশনে থাকে। বাদ দিন সব কথা। কথাটা শেষ করে আবারও মনোজিৎ ধরল সেই গান। কালিয়া ওরফে মনোজিতের ড্রাইভার চালালো সাউন্ড বক্সটা। তারপর অনিকেত একটার পর একটা সেলের তালা খুলে দরজা খুলে দিতে লাগলো। রক্তে ভেজা মুখে চারিদিক থেকে ছুটে আসতে লাগলো একের পর এক বিভৎস কদাকার মানসিক পেশেন্ট, যাদেরকে নিয়ে মনোজিৎ তার ফার্ম হাউসের আন্ডারগ্রাউন্ডে এক ভয়ঙ্কর হিউম্যান এক্সপেরিমেন্টে মেতে উঠেছিল প্রায় কয়েক বছর ধরে। পিছনে বেজে উঠেছে নচিকেতার সেই গানটি আমারও, আর মনোজিৎ বলে উঠছে, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু মি। না না না, শেষ হল লেখক অনিমেষ গিরির কলমে একটি ভয়ঙ্কর সাইকো থ্রিলার গল্প ডিমেনশিয়া। গল্পের প্রধান চরিত্রে গল্প পাঠে এবং কালিয়ার চরিত্রে ছিলেন মৈনাক। গল্পে আংশিক গল্প পাঠে ছিলেন প্রীতম। গল্পে মাধবীর চরিত্রে রূপাঞ্জনা, ড্রাইভারের চরিত্রে দিব্যেন্দু, বিনয় এবং ধামুর চরিত্রে রমাকান্ত, ত্রিশাঞ্জিত এবং ডাক্তারের চরিত্রে কুমারজিৎ, সুরঙ্গনা এবং মিতিনের চরিত্রে মৌপিয়া, থানার ওসি অমর এবং শয়তানের চরিত্রে পার্থ, সুদীপ এবং অফিসের স্টাফের চরিত্রে সৌম্যদীপ। গল্পের শব্দ সংযোজন এবং আবহ সৃষ্টিতে সৃজা এবং আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে সৌরভ। গল্পের নাট্যরূপ প্রদানে পার্থ। তবে কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। গল্পটি ভালো লাগলে গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন। আর আপনিও যদি আপনার লেখা গল্প আমাদের পাঠাতে চান তবে ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে গল্পটি মেল করে দিন। তবে আজ চলি, ফিরে আসব আগামী সপ্তাহে আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গপ্প।